সবাইকে ধন্যবাদ সময় মতো আসার জন্য। আজকে আসলে অনেকগুলো কারণে আজকের দিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সকালবেলা আমি একটা টিম নিয়ে ফেনীতে গিয়েছিলাম একটা জায়গা দেখতে, আমাদের স্বপ্ন শহরের সাইটের জন্য। ওইটা খুবই প্রাণবন্ত ছিল, ভ্রমণ ছিল, এবং খুবই এক্সাইটেড ছিলাম আমরা। ওই থেকে 13 বছর আগে এই দিনে আমরা আত্মসমর্পণ করেছিলাম, আমি এবং হোসেন সাহেব এবং মরহুম জেনারেল হারুন সাহেব, তিনজন। আমার মনে আছে যখন আমরা আত্মসমর্পণ করার পরে আমরা আদালতের মধ্যে বসেছিলাম, আমরা কনফিডেন্ট ছিলাম যে আমাদের জামিন হবে, সেভাবে কথাবার্তা হয়েছিল। তো বলতে আপত্তি নাই, তৎকালীন সময় এটা ম্যানেজ করা হয়েছিল যাতে আমাদের জামিনটা হয়। ম্যানেজের একটা কস্টিং ছিল, একটা মূল্য ছিল, সেই মূল্যটা দেওয়ার জন্য আমি কোনো একজনকে, আমি তার নাম এখানে এখন আর প্রকাশ্যে বলতে চাই না, কারণ আমি খুব ক্লান্ত তার নাম বলতে বলতে। তাকে বলা হয়েছে যে কিছু টাকা নিয়ে আসো। কত, চেয়ারম্যান সাহেব সাক্ষী ছিলেন, খুব সম্ভবত 50 বা 60 লাখ টাকা। এই টাকাটা আমাদের জন্য সে আনেনি, এবং আমাদের জন্য তখন যারা ব্রোকার আমাদের অ্যারেঞ্জ করেছিল তারা 2 ঘন্টা বসায় রেখে 2 ঘন্টা পরে রায় দিল যে আমাদেরকে জেলে যেতে হবে। যাই হোক, এবং তখন কিন্তু কথা ছিল এইটা, দালাল আমাদেরকে একটা কথা বলেছেন যে আপনাদেরকে আমরা জামিন নিয়ে দেবো, এই জামিন কিন্তু 1 সপ্তাহ পরে বাতিল হয়ে যাবে, আর এই 1 সপ্তাহের ভিতরে আপনারা হাইকোর্টে গিয়ে জামিনটা রিনিউ করে নেবেন। এটা অবশ্যই বলছে যে এই জামিন 1 সপ্তাহ বেশি থাকবে না, কারণ সামান্য টাকা তো। কারণ আমরা যখন জামিন নেব স্বভাবতই দুদক কি করবে, হাইকোর্টে গিয়ে আপিল করবে। তাই আমাদেরকে হাইকোর্টে ফেস করতে হবে। তো আমরা একটু চিন্তা করেছিলাম অন্তত অসুবিধা কি, 1 সপ্তাহ 2 সপ্তাহ মানে থাকতে পারি, আমরা হয়তো হাইকোর্টে গিয়ে আমরা প্রকৃত সত্যটা তুলে ধরতে পারবো। কারণ আমাদের মামলা আরো গুরুত্বপূর্ণ একটা সবাই শিখার শিখার নাই, শিখলে কোনো ক্ষতি নেই। আপনারা সবাই আইনজ্ঞ বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। আমি আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ স্যার, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, এখন শোনাই যাচ্ছে না, নেটে প্রবলেম হচ্ছে। জি। স্যার আপনি কাজটা একটু একটা অপরাধ হয়ে স্যার আপনি একটু নেটওয়ার্কের কাছাকাছি বসলে মনে হয় সুবিধা হবে, আপনার কথা আমরা শুনতে পাই না 1 মিনিট। মানি লন্ডারিং বলেছে। এই অপরাধটাকে তারা মানি লন্ডারিং বলেছে। আমার বক্তব্য ছিল এটার বিপরীতে, যে আমি যদি সমবায় সমিতির আইন ভঙ্গ করে এই অপরাধটা করেই থাকি, তাহলে আমার বিরুদ্ধে মামলা হইতে হবে সমবায় সমিতি আইনে, এবং বিচার হবে সমবায় সমিতি আইনে। এবং এটার বাদী দুদকের হওয়ার কোনো এখতিয়ার নাই, এটার বাদী হবে সমবায় অধিদপ্তরের কি বলে নিবন্ধক হবে বাদী। এই জিনিসগুলো সব ধারা 86-তে লেখা আছে। আপনারা যারা এখানে আছেন, আমার কথাটা বোঝার জন্য কষ্ট করে আপনাদের হোয়াটসঅ্যাপ, আপনাদের ইয়েতে স্মার্টফোনে আপনারা ল অফ বাংলাদেশে ঢুকে সেখানে সমবায় সমিতি আইন 2001 ও বিধি 2004 টাইপ করে বাংলায় ধারা 86টা পড়ে নেবেন। দেখবেন ওখানে লেখা আছে যে এই ধরনের এই সমবায় সমিতিতে কেউ যদি অপরাধ করে থাকে, তাহলে সেখানে বাদী হবে নিবন্ধক, এবং এটা অআমলযোগ্য মামলা। অআমলযোগ্য মানে গ্রেপ্তারি পরোয়ানা হবে না, আর নিবন্ধকের অনুমতি ছাড়া অন্য কেউ এই মামলা করতে পারবে না। তো যেহেতু আমি বুঝতে পেরেছিলাম দুদক এটা অন্যায় করেছে, ভুল করেছে, তাই আমার একটা কনফিডেন্স ছিল হাইকোর্টে গেলে আমি জামিন পাবো, কিন্তু জামিনটা পাইনি। তারপরে আমরা দেখেছি আপনারা যেটা বলতেছিলেন, আপনারা অনেকে কান্নাকাটি করে সে গাড়ির সামনে শুয়ে পড়ছেন, এগুলো সব দৃশ্যগুলো আমরা দেখছি। তারপর আমরা গাড়িতে উঠার পরে গাড়ি যখন টান দিয়ে চলে যায়, তখন জেনারেল হারুন সাহেব আমাকে বলতেছিলেন, আমরা তিনজন কিন্তু দাঁড়ায় দিছি ওই উপরে, ছাদে মাথার উপরে যে রড থাকে ওটা ধরে দাঁড়িয়ে আছি। উনি শুধু একটা কথাই বলছে যে আমি কি এই দিনটার জন্য এই কাজ সারা জীবনে এই দেশের জন্য করছি? দেশের জন্য আমি কি কাজ না করছি, এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। তখন আমি ওনাকে একটু খোঁচা বলে বললাম, উনি তো আপনার জয় বাংলা নেত্রী, আপনি চিন্তা করেন কেন, আপনারা উনি জেলে পাঠিয়েছে। আমি কিন্তু মানসিকভাবে খুব উৎফুল্ল বা কষ্ট মানিয়েছিলাম, স্ট্রং ছিলাম, কারণ আমি এটাকে জেল হিসাবে নেই নি। চেয়ারম্যান সাহেবও দেখছি খুব স্বাভাবিক ছিল, একমাত্র নার্ভাস দেখছি জেনারেল হারুন সাহেবকে। উনি খুব নার্ভাস ছিলেন এবং বলছে যে আমি এই দিনটার জন্য কি এই দেশের জন্য এত কিছু করছি।
খুব ভেঙে পড়ছিলেন উনি। তারপর আমরা যখন যাই, যাওয়ার পর আমার মনে আছে যে অফিসের ডেপুটি জেলার জাহিদের সামনে বসলাম। সেখানে সে আমাদেরকে তড়িঘড়ি করে মানে চেয়ার দিল। এরপরে দেখি কি হঠাৎ করে বৈশাখী টিভিতে আমাদের একজন ইডি ছিল, ওনার নাম হচ্ছে মোশাররফ সাহেব, চিটাং বাড়ি। উনি একসময় ঢাকা জেলার ছিলেন, ওখান থেকে রিটায়ার করার পরে উনি বৈশাখী টিভিতে চাকরি নিয়েছেন। তো যেহেতু উনি সাবেক জেলা ছিলেন, সেই সুবাদে উনি দৌড়ায় চলে এসে জেলখানায় আইসা তখনকার যে জেলার মাহবুব তাকে বললো যে মাহবুব, মাহবুব তো ওনার জুনিয়র, বলে মাহবুব উনি কিন্তু আমার বস হয়, ওনাকে একটু ইয়ে করো, ওনাকে একটা ভালো জায়গায় তুমি লক আপ দাও, যেন আর দেরি করো না, সারাদিন ওনাকে কষ্ট করছে। কি পরিষ্কার শোনা যায়? স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। জি বস, শোনা যাচ্ছে এখন স্যার। শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তো এখন বলছে ওনাদেরকে একটা রুম দিয়ে দাও। তো তখন আমি জানি যে জেনারেল হারুন সাহেব উনি বসে আছেন, ওনাকে হাসপাতাল নিয়ে যাবে। আমরা গেলাম, আমাদেরকে যেটা অন্যায় করেছে জেলখানা, যে কারণে আমি, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি বলেছি যে আমি রাজনীতিতে নামছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। কথাগুলো বলার পিছনে একটা কারণ ছিল। যে অন্যায়গুলো আমাদের সাথে করেছে এটা আইনে কাভার করে না। যেমন আমাদেরকে, আমরা কি করেছি, আমরা সারেন্ডার করেছি। আমরা অন্যায় করতেই পারি, করলে আমাদেরকে জেলে নিতেই পারে, খুবই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে কোথায় রাখা হয়েছে আপনারা কেউ জানতেন না। আমাদের দুজনকে নিয়ে রাখা হয়েছে ফাঁসির সেলে, যেখানে মানুষকে ফাঁসি দেওয়ার আগে লাল ঘরে রাখা হয়, সে লাল ঘরে, এবং বিল্ডিংটা পুরোটা লাল। হ্যাঁ, আমি তখনও বুঝি নাই। আমাদেরকে যখন ওখানে রাখতে গেছে দেখি কি ওখানে কেউ নাই, একজন লোক আছে কোনায়। জিজ্ঞাসা করলাম কোনার মধ্যে লোকটা কে, কারারক্ষীরা জিজ্ঞেস করলো, বলে উনি ফাঁসির আসামি আরমান, ওনার ফাঁসির অর্ডার হয়েছে, উনি এখানে আছে। আর কে আছে, বলে আর কেউ নাই। তো ওইখানে আরমানের সাথে আমাদেরকে রাখা হইলো। রাত্রে আরমান করলো কি বুদ্ধি করে, আমাদের দুইজনের জন্য 2 বোতল পানি পাঠিয়ে দিল। কারণ কি, আমাদেরকে যে সেলে রাখা হয়েছে শুনলে আপনারা অবাক হবেন, আমাদেরকে শুধু ঘরের মধ্যে ঢুকাই দিছে। আমার গায়ে তখন কোট প্যান্ট পরা আর কিছু নাই। 2টা কম্বল দিয়ে গেছে ফ্লোরের মধ্যে ফেলে, একটা কম্বল নিচে বিছাইতে হবে আর একটা কম্বল গায়ে দিতে হবে, এই ছাড়া রুমের ভিতরে কিছুই নাই। একটা বদনা নাই, কোনা দিয়া টয়লেটের মতো আছে, বালতির মধ্যে পানি আছে, খাওয়ারের কোনো পানি নেই, কিচ্ছু নেই। এইভাবে লকআপ দিয়ে চলে গেছে। তখন আপনার মাগরিবের আজান দিয়ে ফেলছে। কিছুক্ষণ পরে দেখি কি একটা ছেলে এসে, খুব গায়ে কাটা দাগ, ও একটা দাগি আসামি, মানে সে হলো ডাকাতের মামলায় তার লাইফ সাজা হয়ে গেছে। সেই ছেলে এসে দেখলাম, বললো যে স্যার আপনার জন্য ভাই পানি পাঠাইছে। আমি বললাম আরমান ভাই কে, বলে শীর্ষ সন্ত্রাসী আরমান। তো আমাকে একটা জিনিস, জেলে ঢোকার আগে আমার অনেক কাছের লোকজন বলছিল যে জেলখানায় তুমি যার কাছ থেকে এটা সেটা খাই না, তো আমার একটু ভয় লাগছে যে ও পানি পাঠিয়েছে খাবো। ওই পানিটা আমি আর সারা রাত খাইনি। তার মানে সারা রাত আমি কিন্তু পানি না খাওয়া। এবং আমি কিভাবে ঘুমাইছি জানেন, দেয়ালের সাথে ঠেক দিয়ে দাঁড়ায় ঘুমাইছি, বসি নেই, ওইভাবে দাঁড়ানো ছিলাম সারা রাত। তারপর যখন সকাল ভোর হয়, আজান দেয়, তখন আর শরীরটাকে ধরে রাখতে পারতেছিলাম না, তখন যা কম্বলের মধ্যে বসলাম, বসে ইয়ে নিচ্ছি। যখন সকাল হয়ে গেল, লক আপ খুলে দেয়, দেখলাম ফজরের নামাজের পর পরই খুলে দেয়। তখন ওই ছেলেটা আবার আসলো। জিজ্ঞেস করলাম তুমি কে, বলে যে আমি আপনার সেবক। সেবক মানে কি, সেখানে করে কি, যারা মার্ডার কেসের আসামি বা ড্রাগের, মানে বিভিন্ন রকমের আসামি আছে, নিম্ন স্তরের বন্দী যারা, এদেরকে আবার কাজ করার জন্য অন্য বন্দীদের জন্য দেয়, এদেরকে এটা বলে সেবক। তো সে এসে বললো আমি সেবক। আমি বললাম তুমি কি মামলায় আসছো, বলে ডাকাতির মামলায়। আর কোথায় ডাকাতি করছো, বলে যে মিরপুরে করছি, পুলিশ মেরে ফেলেছি। ও, তার গায়ের মধ্যে আবার দেখলাম কোপের দাগ টাগও আছে। তো আমি একটু ভয় পেয়ে গেলাম। সেই ছেলেটা আবার আমাকে বুঝতে পারছে, সে আমার বলে যে স্যার ভয় পেয়েন না, এখানে তো এখন আমরা সবাই সমান, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি ডাকাতি করছি বাইরে, এখন আমি আপনার সেবক, আপনি আমার মুরব্বী, কি করতে হবে বলেন। আমি বলছি আমার এই পানি পাঠাইছে কি কালকে রাত্রে, বলে আরমান ভাই পাঠাইছে, উনি খুব ভালো মানুষ, উনি যখন শুনছে আপনাদেরকে ফাঁসির ছেলে আনছে, তো উনি খুব প্রতিবাদ করছে যে এরা ভদ্রলোক মানুষ, এদেরকে কেন ফাঁসির ছেলে আমার সাথে রাখলো।
সে কিন্তু প্রতিবাদ করছে আরমান। পরে সকালে উঠে আমাকে ডাক দিল, আসেন বড় ভাই বাইরে আসেন, বসি, চেয়ারে বসি। এই প্রথম যে চেয়ারে বসলাম, দুইটা প্লাস্টিকের চেয়ার আনলো, হোসেন ভাইয়েরও ডাক দিল, হোসেন ভাইয়েরও সে পানি দিছে। যাই হোক, এই ছিল আমাদের 12 তারিখ সকালবেলার অবস্থা। আমার গায়ে তখনও ওই কাপড় চোপড়ই আছে। তখন আরমান আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোনো কাপড় চোপড় নিয়ে আসেন না, আপনি তো কোনো কাপড় চোপড় পাল্টান না, এইটা গায়ে দিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ। তো বলে, কেন, আপনার কোনো লোকজন নাই, কেউ কি কাপড় চোপড় দিয়ে যায়নি? আরে ভাই, এটা কেমন কথা বলেন? আপনারা শুনলে অবাক হবেন, আমাদের লোকজন আমাদের কাপড় চোপড়টা পর্যন্ত দিয়ে যায়নি। রাত্রে শুধু একটা জিনিস আমি পেয়েছি, ইনসুলিন। ইনসুলিনটা দিয়ে গেছে এক ভদ্রলোক, ইউনিফর্ম পরা। উনি এইসব পরিচয় দিলেন, আমার নাম ডেপুটি জেলার আশরাফ। আমি গতকালকেই এই জেলখানায় আসছি, নতুন জয়েন করছে। তো আমি বললাম, আপনার পরিচয়? বলে, আমি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কি টুকু জানি ওনার নাম, বাড়ি গাইবান্ধা। বলে, আমি ওনার পিএস ছিলাম, আমি এখন এখানে চাকরি নিছি, গতকাল আসছি। তো আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? কয়, এটা আপনার জন্য ইনসুলিন পাঠাইছে, আপনারই এক বন্ধু আপনার জন্য ইনসুলিনটা পাঠাইছে। সে বন্ধুর নাম আর এখন প্রকাশ্যে বললাম না, উনি আসলে একজন আওয়ামী লীগের নেতা, উনি পাঠিয়েছে আমার জন্য। বলে, আমি বললাম, উনি কি করে জানে আমার ইয়ে আছে, ডায়াবেটিস আছে? বলে, কি জানি, উনি আমাকে পাঠিয়ে দিছে, বলছে যে আপনাকে দিতে। এই একটা জিনিস আমি পাইছি, দেখেন, আমরা কোনো কাপড় চোপড় পাইনি সেদিন। পরের দিন সকালে আমাদের জন্য কিছু কাপড় চোপড় দিয়ে দেওয়া হয়েছে। তখন আমাকে বারবার আমার বলতেছে যে আপনাদেরকে ফাঁসি ছেড়ে রাখছে কেন? সে যাক, ভালো হয়েছে আপনাদেরকে ফাঁসি ছেড়ে রাখছে, সমস্যা নাই। আমি তো এখানে নিজে রান্না করে খাই, জেলখানার খাদ্য অখাদ্য এগুলো আপনারা খাইতে পারবেন না। তখন হোসেন ভাই আমাকে বললো যে আপনারা কোনো চিন্তা করেন না, আমি আপনাদের ওখান থেকে দুপুরে খাওয়া রাতের খাওয়া যা আছে আমি দেখবো। এই ছেলেটা একদম গায়ে পড়ে আমাদের দেখা শুরু করলো। রুটি, ডিম ভাজি, ভাত এগুলো সব রান্না করে সেগুলো দিয়েছে। কারণ জেলখানার খাবার গুলা একদিন কি খায় এটা দেখার জন্য না ডাকছিলাম। যে ভাত দেয়, বুঝছেন, ভাতের থেকে এমন একটা বাজে পচা গন্ধ, বোঝাই যায় যে ভাতটা 2-3 দিনের পচা। আসলে কিন্তু 2-3 দিনের পচা না, রান্না করা যে হান্ডি ওইটা বোধহয় ওরা ধোয় না, এমন বাজে একটা গন্ধ হয়। এটাকে বলে ফাইলের খাওয়া, বলে ওরা ফাইল। যাই হোক, আরমানের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো। সে এখন পলাতক। এই যে এইবারে হাসিনা চলে যাওয়ার পরে কিভাবে জানি জামিনে বের হয়েছে, সে বেরিয়ে ইন্ডিয়া পালাই গেছে। এবং তার যে ফাঁসির অর্ডার ছিল সেটা আপনারা অনেকে জানেন, ডক্টর ইকবাল সহ তারা যখন মির্জা আব্বাস সাহেবের একটা ওই মিছিল ছিল মগবাজারে, সে মিছিলের উপরে মানে ব্ল্যাঙ্ক গুলি করছিল, সে গুলি গিয়ে বারান্দায় এক মহিলা মারা গেছিল। সেই মার্ডার কেসে তার ফাঁসি হয়। তারপরে সে পালাই গেছে, ইন্ডিয়া পালাই যাওয়ার পরে আমি যখন এই যে ডক্টর ইউনূস সরকার আসলো, হঠাৎ করে একদিন দেখি কি আমার হোয়াটসঅ্যাপে একটা কল আসছে, আননোন এবং ইন্ডিয়ান নাম্বার। আমি ধরলাম, ধরার পরে বলে যে ভাইজান কেমন আছেন? আমি বলছি, কে আপনি? পরিচয় দিল। আমি বললাম, কোথায় তুমি? আমি তাহলে তুমি করে বলতাম, কারণ সে আমার বলছিল আপনি আমার বড় ভাই, আমার তুমি বললেন। তো বড় ভাই, আমি তো ইন্ডিয়া পালায় চলে আসছি। তো ইন্ডিয়া কেন গেছো? আমি তো যুবলীগ করতাম, ওই কিন্তু যুবলীগ ছেড়ে দিছি পরে, যদিও কারণ জেলে থেকে তো আর যুবলীগ করা যায় না। কিন্তু সে ছেলে কিন্তু শুধু আমার যে হেল্প করছে তা না, জেলে থাকা অবস্থায় লুৎফুজ্জামান বাবর ভাইয়ের অসম্ভব সহযোগিতা করছে এই ছেলেটা, খাওয়া দাওয়া এটা সেটা। তাই বাবর ভাইও কিন্তু ওর উপরে খুব সন্তুষ্ট, এবং বিএনপির অনেক নেতা কর্মীরাও খুব হেল্প করছে। ইভেন সবচেয়ে অবাক হলো, জামাত ইসলামের লোকেরা সে খাওয়াইতো। জামাতের ওই যে মুজাহিদ, নিজামী সাহেব, এই সমস্ত লোকেরা সে খাওয়াই। ছেলেটার মন ছিল খুব ভালো, ব্রড মাইন্ডেড। তো আমি জিজ্ঞাসা করলাম, দেখতে হয় রাজপুতের মতো চেহারা। আমি বললাম, তুমি এত সুন্দর দেখতে, তুমি সন্ত্রাসীগিরি করো কেন? তখন সেই ঘটনাটা আমার সাথে শেয়ার করলো, সে কিভাবে সন্ত্রাসী হয়েছে। যে অন্যায়ের প্রতিবাদ করতে যায়, সে এক চেয়ারম্যানের ছেলেরে মেরে ফেলছে, সেদিন থেকে তার সম্মানে সন্ত্রাসী জীবন শুরু। তো আমি বললাম, চেয়ারম্যানের ছেলেরে কিভাবে মারলা? ঘটনা খুব ছোট্ট ঘটনা। আমি একবার উত্তরবঙ্গে গেছি, আসতে একবার এক জায়গায় রেস্টুরেন্টে খাইতে বসছি, দেখি কি বাইরে শোরগোল হচ্ছে। আইসা জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে কি হচ্ছে? তো একটা 2-3টা মেয়ে কান্নাকাটি করে কইতেছে, দেখেন না ভাইয়া, আমরা স্কুলে যাচ্ছি, প্রত্যেকদিন আমরা স্কুলে যাইতে এই ছেলেটা আমাদেরকে উত্ত্যক্ত করে, আজকে আমার অন্যটা টান দিয়ে নিয়ে গেছে,
মেয়েটা খুব ফুফায় ফুফায় কাঁদতেছে, বুঝছেন? আর একটা সিনেমার মতো নাটকীয় ঘটনা, সে যেটা বললো আমাকে। মেয়েটা ফুফায় ফুফায় কাঁদতেছে, ভাইয়া আমি, আমাকে ও বেইজ্জত করতেছে। তো ওই ছেলেটা জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি কে? তো পাশের থেকে একজন করতেছে, উনি এখানকার চেয়ারম্যানের ছেলে। আর ওই ছেলেকে, "এই বেটা তুই কটা এখানে যা ভাগ", মানে ওরে গালি দিয়েছে, তুই টাঙ্গারি করে বলতেছে, এখান থেকে যা করে। ওই মেয়ের হাত আবার ধরতে গেছে। যখন ওই মেয়ের হাত ধরে টান দিচ্ছে, ওকে আমার মাথা গরম হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারিনি। আমার সাথে পিস্তল ছিল, আমি ওর বুকের মধ্যে ঠেকে একেবারে পুরো ম্যাগাজিন খালি করে দিছি। এই হলো সে কিভাবে জীবনে সন্ত্রাসী হয়, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। আমার কাছে তখন মনে হচ্ছে আমি হিন্দি সিনেমার গল্প শুনতেছি। তখন আমি বুঝলাম ছেলেটা বেসিক্যালি ভালো, ও আসলে সন্ত্রাসী না। সন্ত্রাসী মানুষ কেন হয়, এটা কোনো সন্ত্রাসীদের জীবনী না শুনলে বোঝাও যায় না। তারপরে কিভাবে পলিটিক্যাল লিডাররা তারে ব্যবহার করছে, কি করছে, সবগুলো গল্প করলো। এবং সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে লুৎফুজ্জামান বাবর ভাইয়ের কাছে। কেন? ওরা ক্রস ফায়ারে নিয়ে গেছিল রবে, এই আর 2 মিনিট দেরি করলে ও মারা যেত। 2 মিনিটের মধ্যে বাবর ভাই ফোন গেছে যে তারা ক্রস ফায়ার করা যাবে না, তারা ছাড়ো। এইভাবে সে বাবর ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। এগুলো সব আমার কাছে বললো আর কি। তো যাই হোক, এটা সংক্ষেপে বলি। তো আমরা কিন্তু সুখী ছিলাম না, যারা এই সমস্ত মিথ্যা কথা বলে বেড়ায়। আমি যখন 23শে মে 2013 সালে পিজি হাসপাতালে আসি, তখন হয়তো আমাদের অত বাজে অবস্থা থেকে একটু ভালো অবস্থানে আসছে। তাও আপনারা কেউ যদি প্রিজন সেলের ওই রুমে কেউ থাকতে চান, আমি আপনাদেরকে যা খাইতে চান একদম 5 স্টার হোটেল থেকে এনে খাওয়াবো, কিন্তু শর্ত হচ্ছে ওই রুম গুলোতে থাকতে হবে, ওই টয়লেটে পায়খানা করতে হবে। তাইলে বুঝবেন যে এটা কত রাজার হালে ছিলাম। এই যে কতগুলা কথা মিথ্যা বানায় বলতো যে আমরা জেল থেকে বেরোতে চাইতাম না, আমরা রাজার হালে ছিলাম, কত ডাহা মিথ্যা কথা বলতো। দুইটা জিনিস কামড়াইতো আমাদেরকে পিজি হাসপাতালে। একটা হচ্ছে ছার পোকা, এত পোকা ছিল বিছানায়, শুইতে পারতাম না। বালিশের রন্ধ্রে রন্ধ্রে, কম্বলের রন্ধ্রে রন্ধ্রে ছার পোকা। এত ছার পোকা যে কোত্থেকে আসছে পিজি হাসপাতালে। আর মশা তো আছেই। এরপর আছে ইন্দুরের উপদ্রব। এই হচ্ছে আমরা যে 5 স্টার হোটেলে থাকতাম তার পরিস্থিতি। তাই আমি দোয়া করি যারা আমাদেরকে এরকম প্রতিহিংসা পরায়ণ হয়ে বলতো, মিথ্যা কথা বলতো, আমরা আরামে ছিলাম জেলখানায়, আল্লাহ যেন তাদেরকে ওই আরামে নিয়ে রাখে কিছুদিন, বেশি না, বছর খানিক রাখুক। 1 বছর থাকলেই বাপের নাম ভুলে যাবে। তো বলবে আপনারা বলেন নাই কেন? আমি আর হোসেন বিশেষ কারণে আমরা টিকে গেছি, কারণ আমরা বহু বছর কানাডাতে একা ব্যাচেলার লাইফ কাটাইছি, একা থাকার অভ্যাস আছে। ওখানে লেবারি করছি, ওখানে প্রশাসন করছি, ওখানে এমন কোনো কাজ নাই কানাডাতে, এমন কোনো কাজ নাই যে কাজ আমি বাদ দিছি। তাই ওই যে আমরা যে জীবনের সাথে সম মানে সম্পর্ক করে, সমন্বয় করে, তাল মিলিয়ে চলা শিখছি বিদেশে, ওই জন্য জেলখানায় আমরা টিকে গেছি। তা না হলে আমরাও টিকতাম না, আমরা ভেঙে পড়তাম। আর অবশ্যই হোসেন ভাই থাকাতে আমি একটু সাহস পাইছি এটা বলার আর অপেক্ষা রাখা না। এই জন্য ওনার কাছে আমি সারা জীবনে কৃতজ্ঞ থাকবো। আমার দৃষ্টিতে উনি টুকটাক ভুল করুক আর যাই করুক, যত কিছুই করুক, ওনার ওই গুণের জন্য উনি অনেক বড়। উনি, আমি কি বলবো, উনি আমাদের পরিচালকদের মধ্যে একজন শ্রেষ্ঠ পরিচালক আমার দৃষ্টিতে। আমার সাথে ওনার অনেকগুলো নীতিগত বিরোধ হইতো, সেটা তো এখনো হবে, ভবিষ্যতে হবে দেখবেন। ভবিষ্যতে আমাদের মধ্যে অনেক বিষয়ে কথা কাটাকাটি হবে। এর অর্থ এই না যে আমরা দুইজন দুজনের শত্রু, এটা ভুল। কিন্তু আমার আমার হয় কি, আমার কিছু নিজস্ব নীতি আছে যার বাইরে আমি কাজ করি না, সেই জন্য আমার সাথে অনেকের মিলে না। এখন আসি, জেলে বসে যেটা চিন্তা করতাম সব সময়, সেটা হচ্ছে কি যে আমরা চিন্তা করতাম যে এখন শুধু এমএলএম ব্যবসার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমি লাস্ট 2022 সাল থেকে ডেসপারেট ছিলাম দুইটা বিষয়, যে দুইটা বিষয় আমি খুব সিরিয়াস ছিলাম যে এই দুইটা কাজ করব। একটা হচ্ছে রাজনীতি করব। রাজনীতি না করে ভুল করছি, কারণ আমি খেয়াল করছি যে সমস্ত ব্যবসায়ীরা, আবার বলি শুনেন কথাটা, যে সমস্ত ব্যবসায়ীরা রাজনীতি করতো, কেন জানি সরকার তখন, রানিং সরকার, তাদেরকে জামিন দিয়ে দিত। তার মানে ব্যবসায়ী কিন্তু জামিন পাইতো, যেহেতু সে রাজনীতি করে। সে জাতীয় পার্টি হোক, সে জামাত ইসলামী হোক, সে বিএনপি হোক, যাই হোক। অদ্ভুত একটা ব্যাপার, ওইটার একটা আলাদা দামই থাকে। তা আমি বললাম যে তাহলে কি এটা ভুল করলাম রাজনীতি না করে? ঠিক আছে, এবার বেরিয়ে রাজনীতি করব। তো অনেকে আমার বলতো যে কি করবেন, আওয়ামী লীগ করবেন। আবার কেউ বলতো না, আওয়ামী লীগ করবে কেন, বিএনপি করবো। আবার একদিন দেখি কি এক ভদ্রলোক এসে আমাকে আস্তে আস্তে পড়াইতেছে জাতীয় পার্টিতে জয়েন করানোর জন্য, এবং আমার কাছে সরাসরি প্রস্তাব নিয়ে আসছে কোর্টে। রওশনের সাথে আমাকে অভিনন্দন জানাইছে, যদি অ্যাডভান্স অভিনন্দন জানাইছে যদি আমি জাতীয় পার্টিতে জয়েন করতে চাই। চিন্তা করেন। তখন আমি উত্তর দিয়েছিলাম, ভাই
আমি রফিকুল আমিন কোন লাইনের পিছনে দাঁড়াই নাই, অভ্যাসটা আমার নাই। আমার সাথে কাজ করতে একটা ছেলে জসিমউদ্দিন রানা, ও একটা কথা বলতো যে ডেস্টিনি কারো পিছনে দাঁড়ায় না, ডেস্টিনি যেখানে দাঁড়ায় ওখান থেকে লাইন শুরু হয়। আমি একই কথাই বলবো সেই অনুকরণে, যে রফিকুল আমিন কোথাও লাইনের পিছনে দাঁড়াবে না, যেখানে দাঁড়াবে ওখান থেকে লাইন শুরু হবে। কথার মানে আমি দরকার হলে রাজনৈতিক দল করব, আপনি কি মনে করেন আমি শুধু এমএলএ ব্যবসায়ী জানি? আমি বেশি যে রাঁধতে জানে সে চুলো বাঁধতে জানে, এটা বুঝেন আপনি এই প্রবাদটা? তো যে এমএলএম করতে জানে সে রাজনীতিও করতে জানে, সে আরো অনেক কিছু করতে জানে। কারণ এমএলএম এত কঠিন কাজ, এমএলএম এর মধ্যে এত বেশি শৃঙ্খলা, এত বেশি ডিসিপ্লিন, এত বেশি সহনশীলতা, এত বেশি কষ্ট সহিষ্ণুতা থাকে। তার পক্ষে ইয়ে করাটা, রাজনীতি করাটা হচ্ছে একটা ক্লাস 4-5 এর একটা বই পড়ার মতো ঘটনা। রাজনীতি কোনো ঘটনাই না, আমি এটা করব। দ্বিতীয়টা কি? দ্বিতীয়ত হচ্ছে আমি বলছি আমাদের আর্টিকেল মেমোরেন্ডামে 15 থেকে 20 রকমের ব্যবসার কথা লেখা আছে। কম্পিউটার ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসা, মাছের ব্যবসা, সব কত রকমের ব্যবসার কথা লেখা আছে আর্টিকেল মেমোরেন্ডামে। 9 নম্বরে লেখা আছে এমএলএম ব্যবসা। তো আমরা শুধু একটা ব্যবসার মধ্যে কেন সীমাবদ্ধ রাখবো নিজেদেরকে? আমরা ও প্রয়োজনে অন্য ব্যবসাও করব। এই জিনিসগুলো চিন্তা করতাম 22 সাল থেকে, যে কারণে পরবর্তীকালে যখন আমার সাথে 22 সালে যে কর্মকার বাবু আর আমল্লা আল আমিন যখন একই বিল্ডিং এ থাকা শুরু করলো, তখন আমি চিন্তা করলাম তাদের হতাশাটা কাটাই কেমনে। তারা দেখতাম আমার চাইতে অনেক হতাশ, আমি এত বছর থেকে স্ট্রং আছি, আর তারা আইসা 6 মাসের মাথায় এমন হতাশ যে কর্মকার বাবু তো বিছানা থেকে উঠতে পারতো না। আমি তো ভয় পেয়ে গেছি যে ওনার মতো হয়তো ডেড বডি বেরিয়ে দিবে এখান থেকে। তখন আমি ওনাকে উৎসাহ দেওয়ার জন্য আমি বলতাম, আপনি আরে ভাই আপনার কি হয়েছে বলেন তো, আপনি কোন পজিশনে এসে জেলে ঢুকছেন? কন্ট্রোলার না? বলে হ্যাঁ। আমি বলছি, এবার আপনার বাইরে ডাইরেক্টর ফিনান্স বানাবো, চিন্তা করেন কেন? সাইড বাদ, আর সাইডতে আপনার ডাইরেক্টর ফিনান্স থেকে রিজাইন দিছে, তার এই জায়গায় আসার কোনো সুযোগই নেই। দেখেন আপনাকে আমি ডাইরেক্টর ফিনান্স বানাবো। সে লড়েছে, উঠলো, বলে বলেন কি স্যার, আমার কি সে যোগ্যতা আছে? আমি বলছি, আপনার যোগ্যতা কি আছে জানেন? আপনার যোগ্যতা কেমনে তৈরি হয়েছে? কয় কেমনে? আমি বলছি, আপনি জেল খাটতে চাইছেন, এর সাথে বড় যোগ্যতা লাগে নাকি? যে লোক স্বেচ্ছায় এভাবে জেল খাটতেছে, আপনার সারেন্ডার করতে পেরেছে কে? বলে আমাদের সাকিব সাহেব কইছে চলেন আমরা সারেন্ডার করি, আমাদের আসলে কোনো উপায় নেই। আমি বলছি, ভালো বুদ্ধি করছেন, এই সারেন্ডার করাটা আপনাদের ওয়াইজ। আমার বউ অনেক সময় আমার উপরে মাইন্ড করে, কষ্ট পায়, তুমি আমার সারেন্ডার করেছো। আমি বলছি, দেখো, সারেন্ডার না করলে তোমার বাড়ি গাড়ি গুলো কিছুই রাখতো না, হাসিনা গুলো সব কৌশলে নিয়ে যেত। আমরা সারেন্ডার করছি, ভালো করছি, চিন্তা করো না, এটা ভবিষ্যতে বুঝবা। আর যারা আপনাদের কথা চিন্তা করে নাই, যারা এখন মানে কি বলে এটা, কুমিরের কান্না বলে আর কি, মানুষ নাকি কুমিরের কান্না বলে একটা প্রবাদ আছে, এখন তাদের কুমিরের কান্না হচ্ছে, তারা কান্দা কাটা করতেছে বিনিয়োগকারীদের বিনিয়োগের টাকা আমরা ফেরত দিতে চাই, আমাদের বুক ফেটে যায়, আমাদের কষ্টে আমরা থাকতে পারি না। বাবা, তুই যদি এত কষ্টে থাকস, তাহলে তখন এই মানুষের কষ্টের কথা চিন্তা না করে দেশ ছেড়ে পালাইলি কেন? আরো তো 46 জন লোক আসামি ছিল, সবাই তো দেশ ছেড়ে পালায় নাই। ইরফান আহমেদ সানি তো পালায় নাই আজ পর্যন্ত, ইরফান আহমেদ সানি দেশে আছে, জামশেদ আরা তো পালায় নাই, শিরিন তো পালায় নাই, এরা তো সবাই দেশে আছে, সাজ্জাদ তো এইখানে থেকেই মারা গেল। এরা কেউ তো দেশ ছেড়ে পালায় নাই। একবারে কোনো লোকের দেশ ছেড়ে পালানো লাগলো না, একমাত্র তোমাদের 3 জনের পালানো লাগলো। আপনারা বলবেন যে হ্যাঁ আরো অনেকে তো পালাইছে, না, বাকি যারা ডায়মন্ড শেয়ার হোল্ডার পালাইছে এরা বহু পরে পালাইছে। যখন তারা দেখছে যে ওই 3 জন পালাই গেছে, ওরা তখন একটা তাদের একটা মানে সাহস কমে গেছে, যে আমাদের ডাইরেক্টর পালাই যাচ্ছে, আমরা থেকে কি করব, তাই না? যাই হোক, তো সংক্ষেপ করি, আমি তখন চিন্তা করলাম যে আমরা বিজনেস, আমি কইছি যে মার্কেটিং প্ল্যান নাম, তার নাম হবে বিজনেস প্ল্যান। বললাম, জিজ্ঞাসা করতেছিল, স্যার বিজনেস প্ল্যান মানে কি? আমি বলছি আমরা ব্যবসা করব, শুধু এমন করবো না। এই তখন এই বিভিন্ন রকমের ব্যবসা নিয়ে কথা বললাম, উৎপাদনে যাব, রিয়েল এস্টেট করব, এগুলো শেয়ার করতাম কিন্তু। এবং আপনারা অনেকে হয়তো জানেন না, যারা আমার সাথে খুব ঘনিষ্ঠ ছিল তারা জানে, স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড, এই এই ইয়েটা কিন্তু আমরা 17 সালে কিন্তু নামটা সিলেক্ট করেছিলাম। এবং খুব সম্ভবত 17-18 সালে আমাকে অনেকে টাকাও দিছে কিন্তু। এই যেমন আমাকে কাউন্সিল টিপু, সে তো একদম মুখস্থ শেয়ারই কিনে ফেলেছে, 3 লক্ষ টাকা দিয়ে বসে আছে শেয়ার কেনার জন্য। ওই যে ডক্টর শামীমা আছে, তারাও তার মারে নিয়ে কিস্তি দেওয়া শুরু করছে 25,000 টাকা করে। ও সানজিদা আছে, এরকম অনেকে আছে যাদেরকে, যারা আমি জানি। তখন আমরা কিন্তু স্বপ্ন শহরে টাকাও নেওয়া শুরু করছি, আর এই টাকা নিত পরিমল বাবু। উনি তখন ওই যে গ্যালাক্সি ওয়ার্ল্ডের অফিসে বসে, সেখানে উনি টাকা নিতেন। 7-8 লাখ টাকার মতো মতো নেওয়া হয়েছে কিস্তি, এগুলো আমি কিন্তু অ্যাডজাস্ট করে দেবো, যেহেতু এগুলো আমি খরচ করেছি, আমি এই টাকা অ্যাকাউন্টিং করে দেবো। যাই হোক, স্বপ্ন শহরের কিন্তু থিওরিটিক্যাল
আপনার জন্ম যদিও আপনার এই 30শে সেপ্টেম্বর হয়েছে, কিন্তু ইমোশনাল জন্ম হয়েছে কিন্তু অনেক আগে। তখন আমরা ইয়ে দেখতাম তো। এখন স্বপ্ন শহরের ইয়েটা কেমন হবে, আইডিয়াটা কি আমরা চিন্তা করছিলাম, আইডিয়াটা হবে আমরা লো কস্ট হাউজিং, অর্থাৎ গরিব মানুষের জন্য যাদের ইনকাম করার ক্ষমতা নেই তাদেরকে দিয়ে আমরা 20 বছর, 25 বছর, 15 বছর লম্বা কিস্তিতে আমরা টাকা নেব, কোনো ডাউন পেমেন্ট নাই, এবং তাদেরকে বিল্ডিং বুঝাই দেবো। বিল্ডিং হবে অত্যাধুনিক, 700 600 স্কোয়ার ফিটের। আমরা তখন চিন্তা করছিলাম 600, পরে পরবর্তীকালে এটা 700 স্কোয়ার ফিট করছি, ছোট ছোট স্টুডিও হাউসের মতো বানাবো গরিবদের জন্য। আমার মূল টার্গেট ছিল পুলিশের কনস্টেবল, গার্মেন্টসে যারা চাকরি করে, ফ্যাক্টরিতে যারা চাকরি করে, সিএনজি যারা চালায়, বাস যারা চালায়, মানে যাদের ইনকাম 25-30 হাজার টাকা, এর বেশি না, এরকম লেভেলের লোকের জন্য। আর আমাদের ডিস্ট্রিবিউটরদের মধ্যে যারা হয়তো মাসে 1 সাইকেল যায় কোন রকম, বা মাসে 2 সাইকেল যায়, কারণ এখন তো সাইকেল 25 হাজার টাকা এরকম, যে তারা হয়তো কিনতে পারবে। তো আমার কাছে আইডিয়াটা এরকম মনে হয়েছে যে আমরা 20-25 বছর একটা লোক বাড়িতে থাকে, দেখেন আইডিয়াটা কিভাবে ডেভেলপ হয়েছে। কারাগারে থাকতে আমি কিন্তু কারাগারে যে কারারক্ষী বলে যাদেরকে, যারা আমাদের বাইরে পুলিশকে বলা হয় কনস্টেবল, সে কনস্টেবল র্যাঙ্কের কিছু লোক থাকে যারা পাহারা দেয়, ওদেরকে বলা হয় কারারক্ষী। ওই কারারক্ষীদেরকে আমি জিজ্ঞাসা করতাম যে আচ্ছা ভাই, তুমি চাকরি নিছো কবে? তো বলতো যে 10 বছর ধরে চাকরি করি। কত টাকা দিয়ে চাকরি নিছো? 8 লাখ টাকা ঘুষ দিছে, এই জন্য চাকরিটা করে। বেতন কত পাও? বেতন তো স্যার অনেক কম, সব কিছু মিলে 25 হাজার টাকা ভাই, থাকে না। তো জিজ্ঞেস করতাম থাকে না কেন? দেখেন না, 10 বছর হয়ে গেছে, 10 বছর ধরে সরকারি বাসায় থাকি, ছোট্ট একটা বাসা, 2টা রুম, মানে লড়তে চড়তে পারি না, 400 না 500 স্কোয়ার ফিটের রুম, 2টা রুম, বাচ্চা আছে একটা, কষ্ট করে থাকে। 25 হাজার টাকা থেকে নাকি 12 হাজার টাকা সরকার কেটে রাখে। তো আমি বললাম, আর বাকি থাকে গিয়া তো 13 হাজার টাকা থাকে, তাহলে তো তোমাদের চুরি করতে হয়। যে আপনারা বকশিস টকশিস দেন না, এতে চলতে পারি না। আমি বললাম, তাহলে ওই 8 লাখ টাকা উঠাবা কবে? জানি না, চিন্তা করছি 25 বছর চাকরিটা হয়ে গেলে চাকরি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে অন্য কিছু করবো, স্যার আমার কিছু দিতে পারবেন কোনো কাজ কাম? তো সে 10 বছর আছে, আরো 13 বছর পরে সে রিটায়ার করবে, এটা হলো তার প্ল্যান। তো তখন আমি চিন্তা করলাম, যখন তুমি 25 বছর হবে, 25 বছর পরে যখন তুমি চাকরি ছেড়ে দিবা, তাহলে তুমি বাড়ি ছেড়ে দিতে হবে। বলে হ্যাঁ। তো আমি সেই যে 12 হাজার টাকা করে ভাড়া দিলা, তোমার কিছু হইলো? কি করুন, চাকরির জন্য করতে হয়। তাহলে আমি তখন হিসাব মিলাইলাম, একটা লোক 25 বছর ধরে এক জায়গায় 12 হাজার টাকা ভাড়া দিয়ে থাকে, কিন্তু 25 বছর পরে তার কিছুই নেই আর, সে খালি খরচ করছে। খেয়াল করেন, সে কিন্তু খরচ করছে, এটা এক্সপেন্স। অ্যাকাউন্টিং এর টার্মে এটাকে বলা হয় এক্সপেন্স। তখন আমি চিন্তা করলাম, যদি আমি এরকম 20-25 বছর ভাড়া থাকা অবস্থায় যদি 12 হাজার টাকা করে নিতাম, আর কেনা থেকে ভাড়া থেকে যদি কি তার একটা ফ্ল্যাট দিতাম, যদি 25 বছর পর ফ্ল্যাটটা তারা লিখে দিতাম, তাহলে কেমন হতো? এই আমার মাথার মধ্যে এটা আসলো। তখন আমি যে রুমটাতে থাকতাম, এই রুমটা ছিল 18 ফিট বাই 12 ফিট। তখন আমি খেয়াল করলাম এই রুমে আরামসে ছোট একটা ফ্যামিলি বাচ্চা ছাড়া থাকা যায়, আর বাচ্চা হলে আর একটু লাগে, বাথরুম আছে, বারান্দা আছে। তখন আমি চিন্তা করলাম, আইডিয়া তো ভালো। বিশ্বাস করেন, জেলখানার রুমের ভিতরে বসে বসে আমি স্বপ্নে জাল বলতেছি কিভাবে 600-700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে ইয়ে থাকবে, একটা ফ্যামিলি থাকবে। তখন আমি আবার চিন্তা করছি, আচ্ছা বাচ্চা যদি 2টা হয় কি করবে? তখন আমি কিছু, ঠিক আছে, ওই যে ট্রেনে যে থাকে বা জাহাজে থাকে, সিটের উপরে সিট থাকে আর কি। তো এরকম বাচ্চাদের সিটের উপর সিট করে দেবো, তাহলে তো এক রুমে 2 বাচ্চা থাকতে পারবে। মানে সবকিছু কিন্তু ক্যালকুলেশন আমি করতেছি, আর্কিটেক্ট ওখানে বসে বসে। তাতে আমার কি সুবিধা হয়েছে বুঝছেন? আমার সময়টা কাটতেছে, সময় কাটতেছে। যখন দেখতেছি রাত 3টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে, তখন ওইটা হয়তো একটু তাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজটা পড়ে দিতাম ঘুম। সেই ঘুমের থেকে সকাল 11টায় উঠতাম, বুঝছেন? ও না, ঘুম দিয়া সকাল 7টা বাজে আমার জাগায় দিত একটা ছেলে এসে, স্যার উঠেন একটু হাঁটাহাঁটি করেন। তো ওইটা খুব হাঁটাহাঁটি করতাম, এই মাথা ওই মাথা রসুন খেয়ে, বুঝছেন? আমার হাঁটাহাঁটি তো অনেক উপকার হয়েছে, আমার ব্লক ক্লিয়ার হয়েছে, কিন্তু রসুন খাইতে আমার হাঁটাহাঁটি করতাম করে। এই ধরুন 7টার দিকে আবার ঘুমিয়ে বসতাম। 7টার দিকে ঘুমাইলে 11টা বাজে উঠতাম, উঠে তখন যে এই মানুষের লোক ড্রিম শেয়ার করতাম যে ভাই এরকম একটা স্বপ্ন দেখতেছি, এই করবো সেই করবো। তো অন্যান্য বন্দিরা না আমার দিকে তাকে হাসতো, ওই লোকটা জেল খাটতে খাটতে মাথা নষ্ট হয়ে গেছে, উল্টা পাল্টা কথা কয়। তো অনেকে আবার কইতে, অনেকদিন খাটছে তো কিছু কইও না, মানসিক ভারসাম্য হারা ফেলছে। আমার স্বপ্ন দেখাটাকে তারা বলতেছে আমার মানসিক ভারসাম্য হারা গেছে। আমি তাদেরকে বারবার বলছি, ওইখানে বসে দেখাইতাম, বাউন্ডারির দিকে দেখাইতাম। আমি বলছি, ভাই ওই যে বাউন্ডারিটা দেখেন না? বলে হ্যাঁ। আমি বলছি, ঠিক বাউন্ডারির পিছনে যে মসজিদ আছে, ওখানে আমাদের জায়গা আছে। কি বলেন? আমি বলছি, ইয়েস, আমরা এই আশেপাশে অনেক জায়গা কিনছি।
বলে আপনার কি করে মনে আছে? আমি বলছি, যখন এই জায়গাগুলো কেনা হয় তখন আমি এখানে ঘুরতে আসছিলাম, এবং তখন গল্প শুনছিলাম যে এখানে জেলখানা জায়গা কিনা হচ্ছে, তখন হাসছিলাম যে জেলখানা জায়গায় কে থাকতে আসবে। আর আজকে দেখেন সেই জেলখানায় আমি আছি, আর আমি বাউন্ডারির উল্টা দিকে তাকায় দিছি, ওখানে আমার জায়গা আছে। সেদিন যখন দেখতে গেছিলাম, আমি তখন আমাদের জায়গা থেকে বারবার জেলখানা খুঁজতেছি, জেলখানা কোন দিকে, সবাই দেখাচ্ছে ওই যে জেলখানা। জেলখানার ওই বারান্দায় বিল্ডিং এর থেকে এদিকে তাকাইতাম আমি, একটা মসজিদ ছিল, সব সময় মসজিদের আজান আমি শুনতাম, ফজরের আজানটা খুব ক্লিয়ার শোনা যেত আমার রুমে। তো যাই হোক, তো এইভাবে স্বপ্ন দেখতাম, আর সবার লোক শেয়ার করতাম দুইটা স্বপ্ন, রাজনৈতিক দল করব আর এই ইয়ে করব, রিয়েল এস্টেট ব্যবসা করব, ব্যবসা এইভাবে এইভাবে করবো। ভালো লাগতো কি, দুই একজন আমার কথাটা সিরিয়াসলি বিশ্বাস করতো, কিন্তু আমিন ভাই যেগুলো কইতেছে, এই লোক পাগল না, এই লোক বাইরে এটা করে ছাড়বে। আর অনেকে আছে কইতো এরকম, ওনার মতো বহু লোক দেখছি কিছুদিন এরকম কথা কয়, এরপর আস্তে আস্তে থাইমে যায়। এরা কেউ জানতো না যে আমার এই স্বপ্নটা কত স্ট্রং। আমি খালি কইতাম যে খালি বাইরেতে দেন আমারে, বাইরে দেখেন কি করি। তো এইভাবে কিন্তু স্বপ্ন শহরের টোটাল প্ল্যানটা করা হয়েছে কিন্তু। এবং রাজনৈতিক প্ল্যানটা করতাম, পাশে আমার পাশে একটা বন্দি থাকতো, তার নাম হচ্ছে মাসুদ পারভেজ। সে ওই যে রিজেন্ট হাসপাতালের এমডি ছিল। তার সে ওই যে ইয়ের সাথে, রিজেন্ট হাসপাতালের শাহেদের সাথে অ্যারেস্ট হয়ে, শাহেদ থাকতো আমার উল্টা দিকের রুমে, আর পারভেজ থাকতো আমার ডান দিকের রুমে। তো আমি শাহেদকে পছন্দ করতে পারতাম না, লোক, কিন্তু পারভেজের আমার ভালো লাগতো। তো পারভেজের আমি আমার স্বপ্নগুলো শেয়ার করতাম, পারভেজ আমি এই করবো সেই করবো, ও না সিরিয়াসলি বিশ্বাস করতো। তো পারভেজ আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতো, স্মার্টফোন ব্যবহার করতো। ওইটার থেকে আমি মাঝে মধ্যে ইয়া করতাম, কনক স্যারের কথা বলতাম, কনক স্যারের বলতাম ভাই আমার কি তোমরা বাইর করবে না, কনক স্যার আমার সাথে জেল খাটছে তো। ও শুধু আমার বলতো আপনি আপনার মামলা নম্বর দেন, আমি এই করতেছি সে করতেছি। কনকের সাথে আমার সিরিয়াস যোগাযোগ ছিল জেলখানা থেকে। তারপরে জয়নাল ভাইয়ের সাথে ছিল, তারপরে বাইরের লোকজন আছে এদের সাথে ছিল, হাসানের সাথে ছিল, হাসানের সাথে আমার রেগুলার যোগাযোগ হতো। আমি অবশ্যই সামনাসামনি বলতেছি, কয়েকটা লোক তারা আমাকে যেভাবে হেল্প করছে, তার মধ্যে হাসান, ইঞ্জিনিয়ার শহীদ, শাহজালাল আনসারী, সুখদেব, তারপরে হেলাল টুটুল, মানে হেলাল খান টুটুল, মানে এরকম অনেকে আছে, যেমন কাউসাল ওয়াজির টিপু, ইভেন মিনা, এই সময় এরা এরা কিন্তু আসলে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমাকে যে পরিমাণ সাপোর্ট দিছে, এটা আমি কখনো এটা ঋণ শোধ করতে পারবো না। যাই হোক, এখন সময় আসছে তাদেরকে একটা ভালো অবস্থানে ইনশাল্লাহ আমি নিয়ে যাব। অবশ্যই তাদেরকে একটা ভালো রিওয়ার্ড দেওয়াই হবে। তো ধীরে ধীরে হবে সবকিছু, একবারও তো আর সব হয় না। তো এই স্বপ্ন শহর নিয়ে আমি ইয়াকে, আমাদের স্বপ্ন শহরের একটা ডিজাইন করা হয়েছে কিন্তু। হ্যাঁ, আমরা স্বপ্ন শহরের প্রথম বিল্ডিং এর ডিজাইন করছি, দেখতে এটাকে মনে হবে কি জানেন, একবার 5 স্টার হোটেল দেখলে আপনার মনে হবে যেন এটা সোনারগাঁ হোটেল, বুঝছেন। এই ডিজাইনটার আবিষ্কারক হচ্ছে যিনি আমার সাথে আছে, স্বপ্ন শহরের বর্তমান এমডি খোরশেদ আলম অপু। উনি কিন্তু জাপান বাংলাদেশ, জাপান গার্ডেন সিটির কিন্তু উদ্যোক্তা। এবং ওনার সাথে আমার পরিচয় কিভাবে, উনি একদিন, আমি যখন জেলখানা থেকে বেরিয়েছি, বের হওয়ার কয়েকদিন পরে হঠাৎ করে দেখি কি একদিন আমার রুম আইসে আমাকে মামুন করলো, স্যার আপনার সাথে অপু নামে একজন দেখা করতে আসে। তো তার ভূগোল দাবা করে কিছু কাগজ এগুলো নিয়ে ঢুকলো। পরিচয় বললাম, ভাই আপনি কে? সে বললো আপনি আমাকে এইভাবে চিনবেন না, আমি জাপান গার্ডেন সিটির ফাউন্ডার। এসে আমি বললাম, ও তাই তো, আপনারা জাপান পালাই গেছেন? কয় কেন জাপান পালাই যাবো? কোন এই যে আপনার মামা বললো আপনি জাপান পালাই গেছেন, মানুষের টাকা পয়সা মারি, আপনার মামা তো আপনার কোম্পানি আমাদের কাছে বেচে দিছে। কয় হ্যাঁ, এইটা নিয়েই কথা বলতে আসছি, আমি তো আপনার কাছে বেচি নাই। সে অ্যাকচুয়ালি আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে আসছে, এবং রীতিমতো সে আক্রোশে ফুঁসতেছে আমার উপরে, রাগে, মানে আমার বিরুদ্ধে অভিযোগ করতে আসে। আমি তার ঠান্ডা করলাম, করে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তার পুরো ঘটনা শুনলাম, আমারটাও বললাম, বলার পরে সে রিয়েলাইজ করলো যে এখানে হাবিব সাহেব একটা চালাকি করে গেছে, এবং হাবিব সাহেব 21 সালের 21শে ফেব্রুয়ারি মারা গেছেন। তখন আমি তার বুঝালাম, বললাম দেখো অপু, হ্যাঁ, সে প্রথম আর বলে আমি আপনার বয়সে ছোট, আপনি আমার তুমি বলেন। আমি বলছি, আচ্ছা ঠিক আছে অপু, আসলে আমি তোমার ঠগাইনি, আমি জানি না যে তুমি এগুলোর মালিক। তাহলে এক কাজ করো, আমার কক্সবাজার হোটেলটা তুমি ইয়ে করে দাও, ডেভেলপ করে দাও। যে কনফিগার, কনফিগার নামটা কিন্তু অপুর, এখনো তার একটা কোম্পানি আছে কনফিগার হোল্ডিং, ওইটা কিন্তু সে বেচে নাই। তো কনফিগার হোল্ডিং, কনফিগার ইঞ্জিনিয়ারিং, কনফিগার হাউজিং, তো আমরা কনফিগার হাউজিং আর কনফিগার ইঞ্জিনিয়ারিং এই দুইটা কিনছি, কিন্তু হোল্ডিং কিনি নেই। হোল্ডিং সে, তার কাছে এখনো আছে দেখলাম।
এবং সে হচ্ছে প্রথম বাংলাদেশে এই যে ইয়ে যেটাকে বলে সার্ভিস অ্যাপার্টমেন্ট এটার আবিষ্কারক এবং অত্যন্ত ইনোভেটিভ লোক। আমার ভালো লাগছে। আমি না, আমার কাছে যারা স্বপ্ন দেখে এবং ইনোভেটিভ লোক এদেরকে দেখলে খুব ভালো লাগে। তখন আমি তারা স্বপ্ন দেখাইতাম এই অপরে, তুমি আমার সাথে কিছুদিন থাকো, তোমার নিয়ে আমার একটা প্ল্যান আছে। বলতাম না কি প্ল্যান, পরে ধীরে ধীরে বলছি যে আমি এরকম রিয়েল এস্টেট করতে চাই, সেখানে তোমাকে রাখতে চাই। এবং বিশ্বাস করেন সে গত 8-9 মাস ধরে আমার সাথে আছে। এর ভিতরে আমি তাকে এই স্বপ্ন শহরের এমডি হিসেবে প্রস্তাব দিলাম, সে রাজি হয়ে গেল। এবং আজকে তাকে নিয়ে ফেনী ঘুরতে গেছি। তো আপনারা চিন্তা করেন না, এই স্বপ্ন শহর বাস্তবায়ন করার জন্য স্বপ্ন দেখার লোকের কিন্তু অভাব নেই, এরকম আমার সাথে আরো আসতেছে। এখন সেটা কিভাবে করব? আমাদের প্ল্যান হচ্ছে আমরা নিম্ন আয়ের লোকদেরকে অ্যাপার্টমেন্ট করে দেব, খুব অল্প টাকার মধ্যে করে দেব, এবং সেটাও আবার সে ডাউন পেমেন্ট দিবে না, কিনবে না, সে কিস্তি দিয়ে দিতে মালিক হয়ে যাবে। তো প্রথমে আমরা চিন্তা করছি কিভাবে এটাকে বাস্তবায়ন করব। তো এখন বাস্তবায়ন করব, আপনি কি করবেন, আমরা কয়েকটা জিনিস এটার মধ্যে ঢুকেলাম, কিন্তু এই বিজনেসের মধ্যে কয়েকটা জিনিস এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেলও কিন্তু ইয়ে আছে, আপনার রিলেশন আছে। সেটা কিভাবে, সেটা আসতেছি আমি। তো আমরা প্রথমে আসছি হচ্ছে যে যারা আপনারা বেকার, কাজ করতে পারতেছেন না, এমএলএম ব্যবসা শুরু হচ্ছে না, তাদের জন্য তো আমি সমবায় সমিতির কাজটা শুরু করে দিচ্ছি। সমবায় সমিতি এখন পুরো দমে কাজ করে। 7ই এপ্রিল থেকে যখন সে অধিদপ্তর যখন কমিটি করে দিল, এরপর থেকে আমি সেখানে সিইও দায়িত্ব নেওয়ার পরে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন অফিস করি ওখানে ওদের সাথে, আর বাকি 3 দিন এখানে অফিস করি। তো সেখানে আমরা অনেকগুলো পদক্ষেপ নিছি, অনেকগুলো কমিটি করছি, অনেকগুলো কোম্পানির মধ্যে পরিচালক দিয়ে দিয়ে দিছি। এবং আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে বড় কোনো পদে আমি থাকবো না। এসব পদে আমি লোক নিয়ে আসবো, আমি শুধু এগুলো মনিটরিং করব এবং দেখাশোনা করব। তো যে কারণে আমি সমবায় সমিতিতে চেয়ারম্যান বা সেক্রেটারি এগুলো কোনোটার মধ্যে নাই, কিন্তু আমি ওখানে সিইও হিসাবে দায়িত্ব নিছি। এইভাবে সিইও পজিশন ছিল না, তখন অধিদপ্তরের লোকেরা যখন বললো আপনি সিইও থাকতে চাইলে আমরা আইন বানায় দেবো, তখন তারা বাইলজ করে দিল। এবং সেই হিসাবে আমি সিইও দায়িত্ব নিলাম এবং তাদের কথা অনুযায়ী আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। এখন সমবায় সমিতি কিন্তু আমাদের টোটাল বিজনেসের অর্ধেক। কিন্তু আপনারা কিন্তু এইভাবে দেখেন না কিন্তু ব্যবসাটাকে। আপনাদের একটা অভ্যাস হচ্ছে, আপনারা ব্যবসা মানে মনে করেন এমএলএম, একজনের ঢুকো, দুইজনের ঢুকো, এটার নাম ব্যবসা না, এটা একটা অংশ, এটা ডাইরেক্ট সেলিং। এটা আমাদের 15-20টা ক্লজ আছে, তার মধ্যে একটা ক্লজ, অর্থাৎ 9 নম্বর ক্লজ হচ্ছে এমএলএম। এছাড়া আমাদের কিন্তু আমাদের বইতেও কিন্তু রিয়েল এস্টেট করার পারমিশন আছে। কিন্তু তারপর আমরা সেই রিস্ক নিয়ে আমরা আলাদা রিয়েল এস্টেট কোম্পানি বানাইছি, স্বপ্ন শহর। এখন আপনি বলতে পারেন আমি ডেস্টিনির বলয়ের বাইরে গিয়ে কেন এটা করলাম। দেখেন, ডেস্টিনি নাম দিয়ে যতগুলো কোম্পানি করা হয়েছে সবগুলো কিন্তু এখনো আটকা, এখনো এগুলোর সম্পত্তি আটকা, এখনো এগুলোর ব্যাংক আটকা। তো আমি ডেস্টিনি নামে যদি আরেকটা কোম্পানি জন স্টক করতে চাই, জীবনে আমাকে দেবে না জন স্টক, কারণ জন স্টক ভয় পায়। ডেস্টিনির নাম আর রফিকুলের নাম শুনলে ওরা ভয় কাঁপে, যে কি হয় না হয়। আবার ওই যে তাদের বলে না, যার বাপের কুমিরে খায় সে আবার ঢেকি দেখলো ভয় পায়। এখন এদের অবস্থা হচ্ছে এরকম। ডেস্টিনি নামের কোনো দুইটা জিনিস এখন জন স্টক খুব কেয়ারফুলি দেখে, ডেস্টিনি নাম আসছে কিনা, আর এমএলএম লেখা বা মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এগুলো লেখা আছে কিনা। দুইটা জিনিসে তারা কম্পিউটারে প্রোগ্রাম করে রাখছে, কম্পিউটার খুঁজে খুঁজে বাইর করে এই শব্দগুলো, বাইর করে বাদ দিয়ে দেয়। চিন্তা করেন যে কতটা নেগেটিভ ভাবে তারা বসে আছে। তো যাই হোক, স্বপ্ন শহর আমরা শুরু করছি, এটা কিন্তু লক্ষ লক্ষ লোকের জন্য তৈরি করা হয়েছে। আবারও বলি, স্বপ্ন শহর তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ লোকের জন্য, রফিকুল আমিনার হাউসের জন্য করা হয়নি। আপনারা কখনো আমার ভুল বুঝবেন না, আমি কখনো সেলফিশের মতো একা নিজের জন্য কোনো কাজ করি না। কেন করি না? কারণ আমার এখন আগে তো ছিলই না, আর এখন বর্তমান যে বয়স, এই বয়সে আমি কোটিপতি হব এই স্বপ্নটা দেখা ছেড়ে দিছি। আমি কি স্বপ্ন দেখি সেটা আরেকবার খেয়াল করে শোনেন। আমি কোটিপতি হব এই স্বপ্ন দেখা ছেড়ে দিছি। আমি নতুন স্বপ্ন দেখি, সেটা হচ্ছে আমি কোটিপতি বানাবো। আমাকে একদিন জিজ্ঞাসা করছে একজনে, আপনার দেশের প্রধানমন্ত্রী হবেন? আমি বলছি, না, আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি প্রধানমন্ত্রী বানাইতে চাই। কারণ প্রধানমন্ত্রী হওয়া আর প্রধানমন্ত্রী বানানো এক কথা না। আমার হওয়ার দরকার কি, যেখানে আমি বানাতে পারলে সে প্রধানমন্ত্রী আমার কথা শুনবে, সেটা আরো বেশি মজা না? কারণ আমি প্রধানমন্ত্রী হইলে আমার খাঁচার মধ্যে রাখবে, পাহারা দিবে এসএসএফ, আমি মানুষের লগে, সাধারণ মানুষের সাথে চলতে পারবো না। আর আমি প্রধানমন্ত্রী বানাইলে আমি থাকবো মুক্ত মানুষ, আমি সাধারণ মানুষের সাথে মিশতে পারবো। কিন্তু প্রধানমন্ত্রী যদি আমি বলি যে তুমি এটা করো, সেটা করবে, যদি পছন্দ হয়, আমি ওরকম লোকেরই প্রধানমন্ত্রী বানাবো, যে আমার সাথে তার মতের মিল হবে। তো এই হচ্ছে কথা। আমি এখন কোটিপতি হওয়ার দরকার নেই তো। আমি যদি মনে করেন বেশি না, আমি যদি 10 জন কোটিপতি বানাইতে পারি, তো এক একদিন যদি এক একজনের বাসায় খাইতে যাই, তাহলে সপ্তাহে কিন্তু 7 দিন 7 কোটিপতির বাসায় খাইতে যা পারি ফ্রি। তা আমার খাওয়ার জন্য কোটিপতি হওয়ার দরকার কি?
তাই না? কোটিপতি বানায় হাতের বাসায় আমি এক এক বেলা করে খাইলেই তো হয়। আমি যদি 100 জন কোটিপতি বানাই আর তাদের কাছে যদি টাকা চাই, তো ভাই আমার সবাই 1 লাখ টাকা করে দিবে না? তো সবাই 1 লাখ টাকা করে দিলে এমনিতে 1 কোটি টাকা হয়ে গেল। এই হচ্ছে আমার ফিলোসফি। আমার বড়লোক হওয়ার দরকার নাই, আমি বড়লোক বানাতে চাই। তো এখন কথা হচ্ছে এখানে আপনাদের যে এই যে যারা, আমি তো এখন দেখতেছি প্রায় 1000 পিএইচডি আছেন আমার সামনে। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আগামী 1 সপ্তাহের মধ্যে স্বপ্ন শহরের ইয়ের সাথে সম্পৃক্ত হবেন। কেউ বাদ যাবেন না, বাদ গেলে কিন্তু ভুল করবেন। এখানে জড়িত হওয়ার জন্য কোনো টাকা লাগে না, একদম ফ্রি। কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে আলাদা করে, যতক্ষণ পর্যন্ত না আমাদের ডাইরেক্ট সেলিং এর ব্যবসা শুরু না হয় ততক্ষণ আপনারা এইটার মার্কেটিং করতে থাকবেন সাইড ইনকাম করার জন্য। আর আপনাদেরকে মালিকানা নিয়ে আসবো, সেটা কিভাবে আনবো সেটাও ব্যাখ্যা করব পরে যখন আরো সুযোগ পাবো, কারণ একবারে সবকিছু বলার মতো আসলে সময় নেই, ইয়ে করার নাই, আর সেই ইনফরমেশন হাতের কাছে নাই কিভাবে আপনাকে ইয়ে মালিক বানাবো। এটার কাগজপত্র গুলো আমি ডকুমেন্টারি আপনাকে দেখাবো। আপনারা অনেকে জানেন আমার সম্বন্ধে একটা মিথ্যা অপবাদ আছে, আমি নাকি 270টা কোম্পানি করছি। আমি আসলে করিনি, আমি অল্প কয়েকটা করছি, কত 50-60টা কোম্পানি করছি। হ্যাঁ, অনেকে আছে 60-70টা করছে, যেমন ওই যে গাজীরা করছে, সোশ্যাল মিডিয়া গ্রিন করছে, আরো অনেকে করছে যারা ইন্ডিভিজুয়াল কোম্পানি করছে। আমি জানতাম না, মানে এটা আমার নলেজের বাইরে। তখন এই কোম্পানিগুলো এখন আমার ভাগে পড়ে, যেহেতু আমি এদেরকে শিখেছি। তো ধরে নিচ্ছে হ্যাঁ 270টা কোম্পানি হয়েছে, আমি জানি না। কিন্তু আমি এখন এই 270টা কোম্পানির এই স্বপ্ন শহরের মালিক বানাতে চাই। তারা কোম্পানি বানাই ফেলছে, আমাকে জানাই হোক না জানাই হোক অসুবিধা নাই। আমি এই 270টা কোম্পানি যত শেয়ার হোল্ডার আছে সবাইকে এই স্বপ্ন শহরের মালিক বানাতে চাই। আর যারা এখনো হন নাই, আপনাদের মধ্যে অনেকে আছেন যে তারা ডেস্টিনি ছাড়া আর অন্য কিছু করেন না, তাদেরকে অনুরোধ করব আপনারা এই 270 কোম্পানি কারা বানাচ্ছে এদের সাথে যোগাযোগ করেন। ওখানে এখনো চেয়ার খালি আছে, ওখানে কিছু শেয়ার কিনে ওটা শেয়ার হোল্ডার হয়ে যান, কারণ ওদের মাধ্যমে কিন্তু আপনি স্বপ্ন শহরের মালিক হয়ে যাবেন। এবং ওদের মাধ্যমে কিন্তু আরেকটা কথা বলি, আপনারা যারা ইয়ার মাল্টিপারপাসের শেয়ার কিনছেন 8.5 লাখ লোক, তারাও শেয়ার ফেরত দিয়ে না, আপনারাও কিন্তু স্বপ্ন শহরের মালিক হবেন। কারণ আমরা স্বপ্ন শহরের অর্ধেক মালিকানা মাল্টিপারপাসকে দিতেছি। এটা সিদ্ধান্ত মৌখিক ভাবে হয়েছে, কাগজে পত্রে সিদ্ধান্ত হয়ে যাবে ডিসেম্বরে ইনশাল্লাহ। এছাড়া আমরা চেষ্টা করতেছি ডেস্টিনি 2000কেও যদি সম্ভব হয় দেখবো, আমরা যদি ডেস্টিনি 2000-এর দায়িত্ব নিতে পারি তাদেরকেও স্বপ্ন শহরের মালিক বানাবো, ডিটিপিএস কে বানাবো। আমার কথা হচ্ছে ডেস্টিনি 2000 এবং ডেস্টিনি গ্রুপ, ডেস্টিনি ট্রি প্লান্টেশন এবং ডেস্টিনি মাল্টিপারপাস মানে ডেস্টিনি গ্রুপ আর কি। ডেস্টিনি গ্রুপ কিন্তু অ্যাকচুয়ালি ওই 12 বছরে আপনার টোটাল লেনদেন করছে কত জানেন? লেনদেন করছে মাত্র 5 থেকে 6 হাজার কোটি টাকা। 6 হাজার কোটি, হ্যাঁ, লেনদেন 6 হাজার কোটি টাকার লেনদেন করছে। এখন আসেন স্বপ্ন শহর কত টাকার লেনদেন করবে, আমরা একটা ফোরকাস্ট করছি। যদি ডেস্টিনি 2012 বছরে করে থাকে 6 হাজার কোটি টাকার লেনদেন, তাহলে স্বপ্ন শহর মাত্র 10 বছরে, মাত্র করলে এই জন্য কারণ ওটা 12 বছর করছে, আর এটা মাত্র 10 বছরে কত টাকার লেনদেন করবে একটু ধারণা করেন। আমি সামান্য সময় নিচ্ছি, এরপরে বলতেছি। স্বপ্ন শহর কিন্তু 10 লাখ অ্যাপার্টমেন্ট বানাবে, এরপরে মধ্যবিত্তের জন্য অ্যাপার্টমেন্ট বানাবে, এরপরে কমার্শিয়াল ইয়ে বানাবে, বিল্ডিং বানাবে, এরপরে শপিং মল বানাবে বিভিন্ন রকম, এরপরে ইন্ডাস্ট্রিতে যাবে, আপনার পরিবেশ বান্ধব ইট ব্লক তৈরির ইন্ডাস্ট্রি করবে, ফার্নিচার কারখানা করবে, বুঝছেন? তো এত কিছু করবে। তো আমি আপনাদেরকে একটু ধারণা দিই যে 10 বছরে কি পরিমাণ টাকার লেনদেন করবে। স্বপ্ন শহর 10 বছরে লেনদেন করবে কম বেশি 3 লক্ষ কোটি টাকার। 5-6 হাজার কোটি না। দেখেন 5-6 হাজার কোটির চেয়ে তো 100 হাজার অনেক বড়, তাই তো? 5-6 হাজার কোটির থেকে 100 হাজার অনেক বড়। 100 হাজার মানে 1 লক্ষ, 100 হাজারে 1 লক্ষ বলে, এরকম 3 লক্ষ কোটি টাকার লেনদেন করবে স্বপ্ন শহর আগামী 10 বছরে। আপনি বুঝতেছেন কিছু? যেখানে শুধু আগামী 5 বছর আপনাদেরকে কমিশন দেওয়ার বাজেট করা হয়েছে 35,000 কোটি টাকা। এখান থেকে আগামী 5 বছরে স্বপ্ন শহর থেকে আপনাদেরকে কমিশন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে 35,000 কোটি টাকা। এবং এটা করা হয়েছে, কিন্তু এটা মানে এটার ওই ওয়ার্কিং ম্যানুয়াল করা হয়েছে। আপনারা যখন সামনাসামনি বসবেন টেবিলে, আমরা যখন প্রেজেন্টেশন দেবো তখন আরো পরিষ্কার হবেন। যেখানে এইভাবে প্ল্যান করা হয়েছে যে আমরা প্রথম পর্যায়ে বেশি লোক নিতে পারবো না, আমরা সবার ভাগ্যের পরিবর্তন একবারে করতে পারবো না, ধীরে ধীরে করতে হবে। প্রথম আমরা 22,220 জন লোক নেব, প্রথম 22,220 জন। তার মানে বুঝতে পারতেছেন 22,220 জন মানে কি? 2,220 জন হবে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, 2,220 জন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, আর 20,000 লোক হবে প্রান্তিক লেভেলে। প্রান্তিক লেভেলে যারা আছে
তারা অন্তত আগামী 6 মাসের মধ্যে হয়ে যাবে, তো শুরু হয়ে যাবে, মান্থলি ইনকাম করবে 75,000 টাকা, এবং এটা ফিক্স হয়ে যাবে। আর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করবে তারা আর একটু বেশি পাবে, কেউ 2.5 লাখ, কেউ 3 লাখ, 5 লাখ পর্যন্ত যাবে। আর যিনি একদম সুপারলেটিভ জায়গায় চলে যেতে পারবে, ডায়মন্ডের মতো একটা ব্যবস্থা আছে, মানে এটা কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং না, আবার বলি, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জব, কমিশন, ডাইরেক্ট কমিশন, সেখানে অনেক টাকা আসবে। আমি বলতে চাচ্ছি না, কনফিউজ হয়ে যাবেন। আপনি শুধু এই পর্যন্ত জানেন যে 6.5 লাখ টাকা আপনি মাসে আয় করছেন, 6 লাখ টাকা আপনি মাসে আয় করতে পারবেন, এই ব্যবস্থা করা হয়েছে রিয়েল এস্টেট থেকে। এবং এটা বড় খবর না, বড় খবর হচ্ছে 20 বছর ধরে কামাবেন, এটা হলো বড় খবর। একবার যখন আপনি টাচ করে ফেলবেন 6 লাখ টাকার ইনকামটা, দ্যাট উইল বি কন্টিনিউ ফর 20 ইয়ার্স। তার মানে এটা কিন্তু এমএলএম এর ডায়মন্ডের চেয়ে তো খারাপ ইনকাম না, কিন্তু অনেক ভালো ইনকাম। তো আমি আশা করবো এমএলএম যারা এখন ডায়মন্ড আছে তারা যেন সিরিয়াসলি বিষয়টাকে দেখে, এবং তারা যেন মার্কেটিং প্ল্যান নিয়ে আমার সাথে বসে। মার্কেটিং প্ল্যান খুবই সিম্পল, কোনো এমএলএম না, কারণ এমএলএম হলে তো এটা খোলা থাকতো, মানুষ রিক্রুট করা হয়তো নিয়মিত। এটা কিন্তু খোলা থাকবে না, 20,000 লোক নেওয়ার পরে দরজা বন্ধ, তাহলে এমএলএম হলো কেমন? মানে অর্থাৎ আমরা টোটাল রিক্রুটই করবো 20,000 লোক, আর 2,000 লোক করবো, 2,220 জন করবো হচ্ছে প্রশাসনিক পর্যায়ে রিক্রুটমেন্ট। তার মানে মোট 22,220 জন করবো ফর 10 ইয়ার্স। 10 ইয়ার্স এর জন্য এরা কাজ করবে। 10 ইয়ার্স পরে হয়তো আবার লোকের সংখ্যা আমরা হয়তো বাড়াবো প্রয়োজন হলে, কিন্তু 10 বছর পর্যন্ত এই এই 22,000 লোক থাকলেই চলবে। তো এখন আপনাদের যেটা কষ্ট করে করতে হবে সেটা হচ্ছে, আপনারা আপনাদের যে ইচ্ছাটা প্রকাশ করার জন্য আমরা একটা ফর্ম বানাইছি, লেটার অফ ইন্টেন্ট, মানে আগ্রহ প্রকাশ পত্র। এই ফর্মটা আগে পূরণ করে জমা দিতে হবে। দেওয়ার পর আপনাদেরকে ডাকবো, ইন্টারভিউ করবো, এই জন্য কারণ আমরা তো জানি আপনারা সবাই এমএলএম জানেন, আপনারা সবাই সেল করতে জানেন, আপনারা সবাই বন্দুক দিয়ে গুলি ছুড়তে জানেন, যেটা হচ্ছে এমএলএম করতে জানেন। তো ধরে নিচ্ছি এমএলএম করাটা হচ্ছে বন্দুক দিয়ে গুলি ছোড়া। এখন হয়তো আপনাদেরকে ধরা দিব পিস্তল। তো যে বন্দুক দিয়ে গুলি ছুড়তে পারে তার জন্য পিস্তল তো খেলনা। অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি আমাদের এই ব্যবসাটা কেন পিস্তল বলছি, এবার বলি কেমনে আপনি এটার মার্কেটিং করবেন। আপনার মার্কেটিং হচ্ছে শুধু আপনি, যারা আগ্রহী লোক আছে, যারা ভাড়া থেকে কেনায় থাকতে চায়, খেয়াল করেন কি বলছি, ভাড়া থেকে কেনায় থাকতে চায়, এরকম লোক কিন্তু আপনার খুঁজে পাইতে কষ্ট হবে না। কেন জানেন? 1 নম্বর লোক হচ্ছে যারা আমাদের ডেস্টিনির কাছে টাকা পায়, এরা হচ্ছে আপনার কন্ট্যাক্ট করবে, আপনি নিজে কন্ট্যাক্ট করার দরকার নাই, এরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এরা কন্ট্যাক্ট করে কি বলবে জানেন? এরা কন্ট্যাক্ট করে আপনাকে বলবে, ভাই আমার টাকাটা কবে ফেরত দিবেন? তখন আপনি তারা বলবেন, বসেন, আপনার টাকা ফেরত দেওয়ার একটা রাস্তা বাইর করছি। সেটা কি? আপনি আমাদের স্বপ্ন শহরে এখানে একটা বুকিং দেন, 15,000 টাকা দিয়ে একটা কিস্তি দেন, এরপর আপনার ব্যবস্থা করে দিচ্ছি। অর্থাৎ আমরা এই উদ্যোগ নিচ্ছি যে আমরা মাল্টিপারপাসের সাথে বসবো, স্বপ্ন শহরের পক্ষ থেকে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের সাথে বসবো, বসে তাদের লাইবিলিটি গুলো আমরা এখানে অ্যাডজাস্ট করার জন্য প্রস্তাব দেবো। বিনিময়ে তারা যেন লাইবিলিটি এগেনস্টে মাল্টিপারপাস হয়, তাদের যে জমি জমা আছে এগুলো আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে আসে, ট্রি প্ল্যান্টেশনের জমি জমা যেন জয়েন্ট ভেঞ্চারে আসে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে আমরা এই মাল্টিপারপাস থেকে আর এই ট্রি প্ল্যান্টেশন থেকে আলু কিনে নেব, বলবো যে আলুটা আপনি বেচেন না, এই আলুটা আমাকে দেন, এই আলু কেটে আমি চিপস বানিয়ে বেচি। অর্থাৎ আপনি জমি বেচে মানুষের টাকা ফেরত দিতে যাবেন না, আপনি জমিটা আমার দেন, আমি রিয়েল এস্টেট করে ফ্ল্যাট দিই, এখানে আপনার আবার লাভ হবে এবং ওরাও খুশি হবে। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইছি সংক্ষেপে বলি, যারা আমাদের কাছে ট্রি প্ল্যান্টেশনের কিংবা মাল্টিপারপাসের টাকা পাওনা আছে, তারা যদি চায় তাদের টাকাটা তারা এখানে সমন্বয় করে নিতে পারবে ডাউন পেমেন্ট হিসেবে রিয়েল এস্টেটে। তার মানে দেখেন টাকাটা কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা টাকাটা তাকে না দিয়ে এখানে রিয়েল এস্টেটে ঢুকাই দিলাম, দুইটা লাভ হলো। একটা লাভ হলো সে টাকাটা তাড়াতাড়ি পেয়ে গেল যে টাকাটা পায়, আর আমার লাভ হলো আমি টাকাটা ফেরত না দিয়ে টাকাটা ব্যবসায় কনভার্ট করে নিলাম, তাহলে আমার বিজনেস হয়ে গেল। এবং যে লোকে টাকা পাইতো তারও কিন্তু ভ্যালু অ্যাড হলো। কেন ভ্যালু অ্যাড হলো? সে কিন্তু ভবিষ্যতে এই ফ্ল্যাটটা অনেক ডাবল দামে বিক্রি করতে পারবে এবং তার একটা অ্যাসেট হয়ে গেল। এখন তার জন্য আরো একটা জিনিস রাখছি, এটা তো বলছি সে ভাড়া থেকে কিনবে, এটা আপনি তাকে ইন্ট্রোডিউস করবেন, আপনি তাকে হেল্প করবেন। তাহলে এই যে আপনি হেল্প করবেন, আপনাকে কি দিব? এরকম 20,000 লোক চাই আমি হেল্পার। এরকম 20,000 লোকের প্রত্যেক ফ্ল্যাটের প্রত্যেক কিস্তির উপরে 10% আমরা স্টেট দিয়ে দেবো। এই 10% হচ্ছে 15,000 টাকার কিস্তিতে 10% হচ্ছে 1500 টাকা। এবং কোটা করে দেবো, কোটা মানে হচ্ছে একজন হেল্পার মানে এই যে রিপ্রেজেন্টেটিভ, উনি সর্বোচ্চ 50টার বেশি এই আগামী 10 বছর সেল করতে পারবেন না।
উনি যদি বেচতে চান 50টাই বুকিং করবেন, চাইলে 50 দিনও বুকিং করতে পারেন, চাইলে 5 দিনও পারেন, চাইলে 5 বছরও পারেন, চাইলে 10 বছরও পারেন, তার জন্য কোটা ওই 50টাই। এখন এই 50টা কোটা যখন ফুলফিল হয়ে যাবে, 50টার উপরে 1500 টাকা করে দিলে হয় 75,000 টাকা। তার মানে 75,000 টাকা মাসে ইনকাম যে উনি করবে, সেটা সিদ্ধান্ত কিন্তু আমি দিচ্ছি না, এটা সিদ্ধান্ত হচ্ছে তার। সে কবে নিবে এটা তার সিদ্ধান্ত। তার সিদ্ধান্ত যদি হয় আমি জানুয়ারি থেকে চাই, তাহলে তাকে ডিসেম্বরের মধ্যে কাজটা শেষ করতে হবে। যদি সে বলে না আমি আর একটু সময় নিলাম, আমি জুন থেকে চাই, তাহলে মের মধ্যে তাকে কাজটা শেষ করতে হবে। আর যদি কেউ বলে না আমি আগামী বছর জানুয়ারি থেকে ইনকাম চাই, তাহলে তাকে এই বছর ডিসেম্বরের মধ্যে কাজটা শেষ করতে হবে। তাই না? তো এইভাবে আপনার সে সিদ্ধান্ত নেবে সে কবে থেকে 75,000 টাকা আয় করতে চায়। এখন এই যে 75,000 টাকা আয়ের যে 20,000 লোক আছে, এদেরকে হেল্প করবে কে? এদেরকে কোনো একজন লোক হেল্প করতে হবে। আমিন হেল্প করতে হবে, সিরাজুমনি হেল্প করতে হবে, ইঞ্জিনিয়ার শহীদ হেল্প করতে হবে, আবুল হাসান হেল্প করতে হবে, একাম শফিউল্লাহ হেল্প করতে হবে, ওই আব্দুল্লাহ আল মামুন হেল্প করতে হবে, যারা এক্সপার্ট আছে তারা হেল্প করতে হবে। এই হেল্প যারা করবে এরা কাজ করবে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে। আমি চাচ্ছি পিএইচডিরা সবাই যেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আসে। সকল পিএইচডি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আসবে। আসলে পিএইচডিরা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, এই লেভেলের 20,000 লোকের যখন হেল্প করবে কিভাবে বুকিং দিতে হয়, কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয়, তখন তারা ওই 75,000-এর সাথে আরো 1 লাখ টাকা বেশি পাবে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। তার মানে একজন অ্যাডমিনিস্ট্রেটর, বা ধরে নিচ্ছি তিনি পিএইচডি এখানে, তিনি কিন্তু মাসে যাচ্ছেন 1,75,000 টাকার ইনকামে। অ্যান্ড দ্যাট উইল বি ফিক্স আপনার ফর নেক্সট ওই যে 20 ইয়ার্স। সে কিন্তু 20 ইয়ার্স পাবে, কারণ 20 ইয়ার্স কিস্তি চলবে তো। তাইলে এখন যদি পিএইচডি তে, এখন যদি ডায়মন্ড যদি মনে করে না আমি আরেকটু উপরের লেভেলে কাজ করতে চাই, হ্যাঁ আরো মানে পিএইচডি দেরকে আমি হেল্প করবো কিভাবে তারা সেই সুপারভাইজার, এটাকে আমরা বলি সুপারভাইজার লেভেল, যে আমরা সুপারভাইজার লেভেলে আমরা হেল্প করব। তাহলে এরকম দায়িত্ব যদি কোনো ডায়মন্ড বা পিএইচডি নিতে চায়, সে যে দায়িত্বে যাবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেল, সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে তখন তার ইনকাম হবে আরো বেশি, 75,000-এর সাথে আরো 2.5 লাখ টাকা যোগ হবে। যেহেতু তার পদবি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাকে আমরা একটা মোটরসাইকেল কিনে দেবো কিস্তিতে, তাকে ল্যাপটপ দেবো, তাকে বসার জায়গা দেবো, সে অফিসে বসে কাজ করবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে দেখাশোনা করবে ম্যানেজার, তিনি আরেকটু উপরে যাবে, এবং সেটাই হচ্ছে ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ টপ লেভেলে। সেখানে ম্যানেজার লেভেল আমি আশা করবো ডায়মন্ডরা সবাই যেন ম্যানেজার লেভেলে আসার জন্য চেষ্টা করে, কারণ আমি জানি একজন ডায়মন্ড চাইলে ম্যানেজার লেভেলে আসা কোনো ব্যাপার না। ম্যানেজার লেভেলে ইনকাম হবে মাসে 6 লাখ টাকা, এন্ড দ্যাট উইল বি কন্টিনিউ ফর 20 ইয়ার্স। এখন দেখেন, আপনি যখন এই স্বপ্ন শহরে ইনকাম করতেছেন, এমনও তো হইতে পারে এটা করতে করতে যে হঠাৎ করে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের এমএলএম ব্যবসা শুরু হয়ে গেল। যখন এমএলএম ব্যবসা শুরু করলো, আপনি দুই সাইড থেকে ইনকাম করা শুরু করলেন। স্বপ্ন শহর থেকে চলতেছে, কারণ স্বপ্ন শহরে কিন্তু কাজ করছেন একবার। মজার ব্যাপার দেখেন, স্বপ্ন শহরে কিন্তু এমএলএম এর মতো ডেইলি কোনো কাজ নাই। কাজ করতে হবে একবার, খাবেন হলো 20 বছর। ওয়ান টাইম ওয়ার্ক 20 ইয়ার্স, ফর 20 ইয়ার্স ইউ উইল অ্যাচিভ ইট। তাহলে আপনি একবার কাজ করে 20 বছর খাবেন, এর চাইতে মজার ব্যাপার আর কি আছে বলেন? একবার কেন, ওই যে বললাম, আপনি যদি একজন কাস্টমারকে কনভিন্স করতে পারেন যে সে কিস্তিতে ফ্ল্যাট কিনবে, তাহলে তো একবারই আপনি হেল্প করতেছেন। বাকি কাজ তো করতেছে আমাদের সেলস ডিপার্টমেন্ট, কারণ আমাদের এখানে দুইটা ডিপার্টমেন্ট কাজ করবে। একটা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। আমি এতক্ষণ যেটা আপনাদের কাছে ইয়ে করলাম, বর্ণনা করলাম, এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, আপনারা মার্কেটিং করবেন। সেলস ডিপার্টমেন্ট কিন্তু আলাদা। সেলস ডিপার্টমেন্ট হচ্ছে আপনি যখন মার্কেটিং করা শেষ করবেন, এটাকে বাস্তবায়ন করার জন্য ডেস্ক ওয়ার্ক যেটা করা হয় কম্পিউটারে, অ্যাকাউন্টিং এর সাথে তার মানির সিদ্ধাই করা, এই কাজগুলোর নাম হচ্ছে সেলস। তার মানে আমরা অনেক সময় সেলস আর মার্কেটিং দুইটাকে গোলায় ফেলি, মনে করি সেলস মানে মার্কেটিং। না, সেলস হচ্ছে যেটা স্টাফরা করে ওটা হচ্ছে সেলস, মার্কেটিং হচ্ছে যেটা ডিলাররা করে ওইটা হচ্ছে মার্কেটিং। তো এইখানে আবার সেলস এন্ড মার্কেটিং দুইটার কিন্তু হেড হিসেবে দায়িত্ব নিচ্ছি আমি। অর্থাৎ যদিও আমি কোম্পানির চেয়ারম্যান হিসেবে আমার পজিশন দেওয়া হয়েছে আমাকে, এর বাইরে আমি অতিরিক্ত হিসাবে আরেকটা দায়িত্ব নিয়ে নিছি, যে এইটার সম্পূর্ণ সেলস এন্ড মার্কেটিং ডাইরেক্টর হিসাবে সম্পূর্ণ সেলস এন্ড মার্কেটিং দেখবো আমি, এবং আমি সবাইকে ট্রেনিং দেবো কিভাবে সেল করতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে। আর এটার কনস্ট্রাকশন কাজ, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, এগুলো সব করবে খোরশেদ আলম অপু, যিনি এমডি। তারে ওই বেশি কাজটা দিয়ে দিছি। আমি বলছি ভাই আমি অ্যাডমিনিস্ট্রেটিভ জবে যাইতে চাই না, আমি মার্কেটিং এর লোক, আমাকে মার্কেটিং দাও। আর ল্যান্ড ট্যান্ড এগুলোর জন্য আমরা লোক নিচ্ছি, টেকনিক্যাল ইয়ের জন্য লোক নিচ্ছি, এরকম আমরা ভাগ ভাগ করে নিয়ে নিচ্ছি কিন্তু কাজ। আমরা এখানে অলরেডি 19 জন ডাইরেক্টরকে নিচ্ছি, আমি সহ 19 জন ডাইরেক্টর কোম্পানিতে। ডিসেম্বর আমরা একটা ইজিএম করবো, সেই ইজিএম করে আমরা আরো 25 জন ডাইরেক্টর নেবো।
সে 25 জন ডাইরেক্টর হচ্ছে 25টা কোম্পানি, ওই যে 270 কোম্পানির নাম শুনছেন না, ওই 270 কোম্পানিকে আমরা কনসোর্টিয়াম করব, সিন্ডিকেট করব, কইরা কনসোর্টিয়াম করে এন্টারপ্রাইজ করে ওখান থেকে আরো নতুন 25 জন আনবো এখানে। তার মানে আমার সাথে এই কোম্পানিতে কাজ করবে আমি বাদ দিয়ে আরো মনে করেন খোরশেদ আলম অপু তো আছে, টিবু আলম মিলন আছে, এই 3 জন ছাড়া আর আমাদের মমিন সাহেব আছে, 4 জন ছাড়া আরো 44টা কোম্পানির ডাইরেক্টর কিন্তু আমাদের সাথে কাজ করবে। 44-45, হ্যাঁ এরকম। আবার আমাদের চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব কিন্তু এই কোম্পানিতে ভাইস চেয়ারম্যান, হ্যাঁ। তো উনি ওনাকে ওই জায়গায় এইভাবে রাখছি এই জন্য, কারণ আমরা দুইজনে মিলে একটা কাজ করব, মার্কেটিং। তো আমি যদি কোনো দেখেন, আমি আগে অতীতে এই ডেস্টিনি অ্যাভেলেবল করতে যাই, আমার আর হোসেন ভাইয়ের একটা বড় লস হয়ে গেছে। আমরা আমাদের পরিবারের থেকে দূরে ছিলাম, পরিবারের ঠগাইছি। এইবার সিদ্ধান্ত নিচ্ছি যে আমি যখন চেয়ারম্যান দায়িত্বে কাজ করবো, ওনারা কেউ যান আপনি আপনার ফ্যামিলি নিয়ে করতে যান। উনি যখন ঘুরে আসবে, ঘুরে আসার পর ওনারকেও এবার আপনি কোম্পানি চালান, আমি এবার ঘুরতে গেলাম, মানে আমরা দুইজনে আমাদের দায়িত্বটাকে অদল বদল করে নেবো। এই জন্য উনি ভাইস চেয়ারম্যান রাখছি, ওনাকে আমি চেয়ারম্যান আছি। বেসিক্যালি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান একই কাজ, পজিশন একই। ভাইস মানি তো হচ্ছে বিকল্প, মানে চেয়ারম্যানের বিকল্প। তো এইভাবে কেন নিচ্ছি, আমরা দুইজনে যেহেতু মার্কেটিং এর লোক, আমরা করবো মার্কেটিং প্লাস আমরা ওই যে বোর্ডের প্রধান হিসেবে থাকবো। আর যে কাজ বুঝে হার্ড ওয়ার্ক, সে আমার চাইতেও 10-15 বছরের ছোট, খোরশেদ আলম আপু একেবারে ইয়াং লোক, সে আমার ছোট ভাইয়ের মতো। তা তাকে দিচ্ছি এমডি এবং প্রজেক্ট ডাইরেক্টর। এবং আপনারা একটু আগে দেখছেন যে স্বপ্ন শহরের যে ডিজাইনটা, যে লুকটা দেখছেন, দেখলে মনে হবে কি জানেন, আপনি হয়তো সোনারগাঁ হোটেলের সামনে দাঁড়ায় আছেন, আসলে কিন্তু এটা কিন্তু আপনাদের সেই লো কস্টের লোকদের জন্য স্বপ্ন শহর, যেটা আপনারা কখনো ভাবেন নাই। ভলিউমটা কমায় দেন রানা ভাই, ভলিউম কমায় দেন। হ্যাঁ ধন্যবাদ। মানে হঠাৎ করে দেখেছি তো আমি প্রস্তুত ছিলাম না, এনিওয়ে। তো আমরা, এটা আসলে স্বপ্ন, কিন্তু স্বপ্ন শহরটাই স্বপ্ন। এবং আগামীতে কি হবে জানেন, এবার আসেন, আপনাদের তো প্রশ্ন থাকা উচিত যে 10 লক্ষ অ্যাপার্টমেন্ট আমরা কি এটা গল্প করতেছি নাকি? ওই যে যারা ওই আলী সেন্টারে বসে আছে, ওরা প্রথম হাসবে, কেউ যে কুতুব আবার নতুন ধান্দা ধরছে, 10 লক্ষ অ্যাপার্টমেন্ট বানাবে, তারা হিসাব করে কিন্তু ট্রেডিশনালি। তো তাদেরকে আমি একটা গল্প বলি, তারা বুঝবে যে কেমনে 10 লক্ষ অ্যাপার্টমেন্ট হবে। আমরা ডিসাইড করছি 200 ডেভেলপারকে আমাদের সাথে কনসোর্টিয়াম করে নেব, 200। অলরেডি কয়েকটা ডেভেলপার আমার সাথে বসছে, 5টা ডেভেলপার বসছে, তারা রাজি হয়েছে। এবং কয়েকটা ডেভেলপারের সাইট দেখে আসছি, ওরা জায়গাও দিয়ে দিচ্ছে, কিন্তু ওরা ওদের যে জায়গা আছে জায়গাও দিয়ে দিবে, আমার সাথে জয়েন্ট ভেঞ্চার আসবে। আমরা 200-র উপরে রিয়েল এস্টেট কোম্পানিকে কনসোর্টিয়াম করে নিচ্ছি এবং তাদেরকে প্রজেক্ট ভাগ ভাগ করে দেবো, যার যারটা সে করবে। সবাইকে টার্গেট দিয়ে দেবো যে 3 বছরের মধ্যে আপনাদের কাজ শেষ করতে হবে। ম্যাটেরিয়াল কিন্তু দিব আমরা, ম্যাটেরিয়াল বানাবো আমরা, আমরা ব্লক নিজেরা বানাই, নিজেরা সাপ্লাই দেবো। শুধু আমরা রড সিমেন্ট এগুলার কোম্পানির সাথে কন্ট্রাক্টে যাব। আপনি দেখেন শত শত কোম্পানি কিন্তু আমাদের সাপ্লায়ার হবে। আর যারা ডেভেলপ করবে তাদের সাথে আমাদের চুক্তি থাকবে, কন্ট্রাকচুয়াল চুক্তি, কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে তারা। 3 বছরের মধ্যে আমাদেরকে এটা বুঝাই দেবে, অ্যাপার্টমেন্ট বুঝাই দেবে। কারণ আমরা, যিনি আপনার অ্যাপার্টমেন্ট কিনবে 15,000 টাকা কিস্তি, উনি কিন্তু 3 বছর কিস্তি দেওয়ার পরে অ্যাপার্টমেন্ট তারা বুঝাই দেবো। এরপর 17 বছর অ্যাপার্টমেন্টে থাকা অবস্থায় কিস্তি দিবে, 20 বছর পরে উনি তার মালিক। এই হচ্ছে সিস্টেম, কিভাবে আমরা একজনকে মালিক বানাবো, কোনো ডাউন পেমেন্ট নাই। আর যদি এমন হয় যে কারো কারো কিস্তি ফেল হওয়ার চান্স আছে, তাই না, হইতে তো পারে, একটা কিস্তি, দুইটা কিস্তি দিতে পারতেছে না, এরকম করতে করতে কতগুলো কিস্তি বাকি হয়ে গেছে, তার জন্য আমরা কিন্তু মাল্টিপারপাস থেকে লোনের ব্যবস্থা রাখবো, সুদ মুক্ত। সেইটাও বুঝতে হবে সামনাসামনি, আমি এইভাবে বুঝাইতে পারবো না যে লোনটা কিভাবে কাজ করে। সেই লোনটা পাইতে হলে শর্ত হচ্ছে আপনার আগে মাল্টিপারপাসের শেয়ার থাকতে হবে। নির্দিষ্ট পরিমাণে শেয়ার না থাকলে আপনি মাল্টিপারপাস থেকে লোন নিতে পারবেন না। তো আমরা অনেক রকমের ব্যবস্থা রাখছি, মানে এটা হচ্ছে ইন্স্যুরেন্স, যে আপনার যদি কোনো কারণে ফেল করার সম্ভাবনা থাকে, আর আপনি যদি 10টা অ্যাপার্টমেন্ট বুকিং করে দিতে পারেন, খেয়াল করেন, 10টা অ্যাপার্টমেন্ট বুকিং করে দিলে 10% হিসাবে কিন্তু 15,000 টাকা এমনি আসে 10টা থেকে আপনার জন্য যে কমিশন। তাহলে আপনার অ্যাপার্টমেন্ট কিন্তু আপনার পেমেন্ট দেওয়ার দরকার না, আপনার অ্যাপার্টমেন্ট অটো পেমেন্ট হবে। কি বলছি, যে আপনার কিছু না করতে পারেন, আপনার জন্য অ্যালট করা থাকবে 50টা, কিন্তু আপনার জন্য 10 বছরের জন্য অ্যালট করা থাকবে 50টা, কিন্তু আপনি যদি 10টা যদি বুকিং করতে পারেন, আপনার 15,000 টাকা চলে আসবে আপনার তার কিস্তি দেওয়ার জন্য। আপনার কিছু না করতে পারেন, আপনার কিস্তি তো চললো। এটা হলো নাই বাবার চেয়ে কানা বাবা ভালো, তাই না? তো এখন হচ্ছে
এই আপনারা কিভাবে কাজ করবেন এটা একবারে বুঝবেন না, আজকেই যে বুঝে ফেলবেন ব্যাপারটা এমন না, আরো অনেকবার বুঝাইতে হবে। তো আমি এখানে যেটা মানে স্টেটমেন্ট মানে যেটা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি, আমি সকল ডায়মন্ডদেরকে যারা যারা এখনো এখানে আসে নাই ডায়মন্ডদের কাছে মেসেজ দিবেন, তাদেরকে বলবেন আমার সাথে যেন তারা বসে, তাদেরকে আমি ম্যানেজেরিয়াল লেভেলে নিয়ে যেতে চাই হেল্প করে। আর যত পিএইচডি আছে পিএইচডি দেরকে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত বা সুপারভাইজার লেভেল পর্যন্ত নিয়ে বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর যারা প্লাটিনাম গোল্ড সিলভার আছেন তারাও চাইলে আপনারা সুপারভাইজার লেভেলে যাইতে পারেন। আর যারা মনে করেন সাইকেল দাঁড়িয়ে আছেন, এমনও হতে পারে যে সাইকেল দাঁড়িয়েই ম্যানেজার লেভেলে চলে যেতে পারে। কারণ আমি কারোর জন্য আটকাবো না, কেবল কারো যদি ক্যাপাসিটি থাকে তো আপনি কেবল ম্যানেজার হওয়ার শর্ত কি, খুব সহজ। যিনি 50টা অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন তিনি তো ইয়ে থাকছেন সেলস রিপ্রেজেন্টেটিভ, উনি 75,000 টাকা পাবেন। তিনি যখন এরকম 10 জন সেলস রিপ্রেজেন্টেটিভকে সাপোর্ট দিবেন হেল্প করবেন, তখন উনি ওখান থেকে একটা এক্সট্রা রয়্যালটি পাবেন 1 লাখ টাকা 10 জনকে হেল্প করার জন্য। আবার যখন ওনার মতো 10 জনকে কেউ যখন হেল্প করবে তখন উনি হবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, উনি পাবেন 3 লাখ 3 লাখ টাকার মতো, হ্যাঁ 2,50,000 আর 75 3,25,000। আর যখন ম্যানেজার হিসাবে আপনি 500 অ্যাপার্টমেন্ট মানে 500 না বোধ হয় 5,000 অ্যাপার্টমেন্ট মানে প্রায় 1,000 লোক, আপনি যখন 1,000 লোকের হেল্প করবেন, 1,000 লোকের মধ্যে দেখেন 10 হ্যাঁ 1,000, 1,000 লোকের যখন আপনি হেল্প করবেন তখন আপনার ইনকাম হবে 6 লাখ টাকা মাসে। এবং আপনি একটা গাড়ি পাবেন, আপনাকে অফিস রুম দেওয়া হবে, এবং আমরা চেষ্টা করব আরো কি কি সম্মান আপনাকে দেওয়া যায়, ভ্যাকেশন ট্যাকেশন এগুলো দেবো। তো এগুলো কিন্তু সম্ভব। কেন সম্ভব জানেন? আমরা কিন্তু এইখানে যে অ্যাপার্টমেন্ট গুলা বিক্রি করতেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বিক্রি থেকে কিন্তু আপনাদেরকে ইয়ে দিচ্ছি, সাপোর্ট দিচ্ছি। তো এইখানে আমরা কত টাকা আপনাদের জন্য রাখছি সেটাও বলে দেই। এই যে আপনাদেরকে যে গল্পটা শোনাচ্ছি সেটা আপনারা হয়তো গল্প মনে করতেছেন আর কি, বাস্তবভাবে যখন আপনারা কাজে নামবেন এখানে এই 15,000 টাকার মধ্যে আপনাদের জন্য কমিশন রাখা হয়েছে স্ট্রেইট 480 টাকা। এই 480 টাকা প্রতি কিস্তি থেকে 480 টাকার বন্টনটাই হচ্ছে এই টাকা, এই যে 75,000 টাকা টাকা যা শুনলেন। তো আমরা মানে কি, আমরা সেলসে যেটা লাভ করব, আমরা লাভ করব তো গ্রস লাভ হবে 1,000 টাকা। কারণ আমাদের 4,000 টাকা আমরা খরচই করবো আপনাদের বিল্ডিং এর পিছনে, রাফলি 1,000 টাকা লাভ হবে। এই 1,000 টাকার 480 টাকা এই হিসাবে কিন্তু আপনারা কমিশন, এরপরে ল্যান্ডের ইয়ে আছে, এরপরে কোম্পানির নিজস্ব প্রফিট আছে। তার মানে আমরা হিসাব করে দেখছি প্রায় 58% গ্রস লাভ কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়ার প্ল্যান করছি আমরা। 58%, 58%। তো এইটা বোঝার জন্য আপনাদেরকে আবার আরেকদিন বসে আমাদের থেকে ইয়ে নিতে হবে। তো এখন আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে কিন্তু কতগুলো কৌশল শিখিয়ে দিই। একটা হচ্ছে আপনারা 4, 5, 6টা সংগঠন আছেন, সংগঠনগুলো আগে বসেন, বসে আপনারা আপনাদের ইয়েতে আপনাদের যারা কর্মী আছে এদের সাথে কথা বলেন। এরা কেউ সিলভার, কেউ এক সাইকেলধারী, কেউ পিএইচডি, তাই না? আপনি সেই হিসাবে আমার কাছে এসে প্রস্তাব দেন যে আমি এর এই জায়গায় চাই, এর এই জায়গায় চাই। আপনি চাওয়াটা বলতে হবে, আমাকে একজন ড্রাইভার এসে বলতে হবে যে হ্যাঁ আমি ম্যানেজার লেভেল পর্যন্ত যেতে চাই, আমাকে একটা গাইডলাইন দেন আমি কিভাবে ম্যানেজার লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারি। একজন পিএইচডি যদি বলে আমাকে ম্যানেজার লেভেল পর্যন্ত কিভাবে যেতে পারি আমাকে দেখান, আমার কথা হচ্ছে এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে ডায়মন্ডকে ম্যানেজার হইতে হবে। একজন সাইকেলদারিও যদি সিরিয়াস হয় আমি তারাও দেখাবো কিভাবে সে ম্যানেজার হবে। পুরো বিষয়টা হচ্ছে সেলস এর উপরে, তাই না? কারণ আমি জানি যে সাইকেলদারি সে যদি আজকে 12 বছর ডেস্টিনি কোম্পানি খোলা থাকতো এতদিনে সে ডায়মন্ড। তো সুতরাং তাকে আমি আন্ডারস্টিমেট করি না যে সে সাইকেলদারি, সাইকেলদারি এখন সে, কিন্তু থিওরিটিক্যালি সে কিন্তু ইয়ে হয়ে গেছে, ভিতরে ভিতরে সে ডায়মন্ডের মতো তার মেধা হয়ে গেছে, ক্যাপাসিটি হয়ে গেছে, তার ধৈর্য সহ্য ক্ষমতা হয়ে গেছে। যদি সে 12 বছর কোম্পানি খোলাই থাকতো তাহলে একদিনে সে ডায়মন্ড। তো এই জন্য আমি সাইকেলদারিকে কখনো অবজ্ঞা করি না, সেও কম না, সেও অনেক। এই জন্য আপনারা যারা এখানে দেখবেন অনেক সময়, যদিও এটার নাম হচ্ছে পিএইচডি কনফারেন্স, এখানে বহু সাইকেলদারি আছে। আমি তাদেরকে এখানে আসার ব্যাপারে আপত্তি করিনি, কারণ তার চিন্তা ভাবনা, তার মনন শক্তি, তার চেতনা তো পিএইচডি চেয়ে বেশি হয়ে গেছে। এবং অনেক পিএইচডিও আছে যারা ডেস্টিনিকে ভুলে গেছে, এবং তার ডাউনলাইনে কইছে আরে ডেস্টিনি দূর, বাদ দাও বাদ দাও, আর ডেস্টিনির কথা মুখে আইলো না, বলে অন্য কোম্পানিতে নিয়ে গেছে। তো দেখা গেছে যে বিপদের সময় পিএইচডি দের অনেকের কিন্তু ইমান চলে গেছে, কিন্তু ইমান যায়নি সাইকেলদারিদের। ওই স্ট্রং ছিল, না আমি ডেস্টিনি ছাড়া অন্য কিছু করব না। তো সেই জন্য বললাম বিষয়টা এরকম হয়েছে, পিএইচডি দের ইমান ছিল না,
সাইকেলদারীদের ইমান ছিল কেন বলছি, তাহলে এই পিছনে একটা গল্প বলি, তাহলে আপনি আমার মানে এটা পরিষ্কার হয়ে যাবে। গল্প হচ্ছে, একবার এক হুজুরে কিন্তু ইয়া করতেছে, ওয়াজ করতেছে, সেখানে বিসমিল্লাহ করে যে কোনো কাজ করতে গেছে, বিসমিল্লাহ করে কাজ করলে পানির উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। হুজুরের কথার কথা কইছে আর কি, এটা যে বিসমিল্লাহ করে হাঁটা ধরলে পানির উপর দিয়ে হাঁটা যায়। তো এক মূর্খ লোক মনে বসে ওয়াজটা শুনতেছে, তো সে এটা মনে প্রাণে বিশ্বাস করছে যে হ্যাঁ, তাহলে তো বিসমিল্লাহ পরে যদি পানির উপর দিয়ে যাওয়া যায়, তো আমার বাড়িটা হইলো খালের ওই পারে, আমি সাঁকো দিয়ে যাই কেন, দূর ছাতার মাথা, আমি আজকে রাত্রে আর সাঁকো দিয়েই যাব না। সে এত বেশি কঠিন ভাবে বিশ্বাস করছে, সে সেদিন রাত্রে করলো কি, বিসমিল্লাহ পরে খালের উপর দিয়ে পানির উপর দিয়ে হাঁটা ধরছে, দেয় কি যে হাইটা পার হয়ে গেছে। তো তার চিন্তা হইলো এটা আর অবাক হওয়ার কি আছে, কারণ হুজুর কইছে, আমি বিশ্বাস করছি এটা তো হাঁটা যায়, তাই না? সে কিন্তু একদম মনে মনে বিশ্বাস করে এই কাজটা করছে ইমানের সাথে, তাই সে পার হয়েছে। পার হওয়ার পরে সে হুজুরের প্রতি তার একটা ভক্তি চলে এসে, আরে বাপরে, এত বড় মাপের হুজুর, হুজুরে বললো যে বিসমিল্লাহ করে হাঁটলেই চলে যাওয়া যায়, আসলে তো যাওয়া যায়। তখন সে মনে মনে চিন্তা করলো হুজুরে সে একবেলা খাওয়াবে। কেমন, সে হুজুরের কাছে দৌড়ায় যায়, হুজুরের পাটা ধরে করলো, হুজুর আপনি অনেক বড় আলেম, অনেক বড় দরজার মানুষ, আপনার কথা অক্ষরে অক্ষরে 100% মিল পাইছি, এই জন্য আমি চিন্তা করছি আপনারা একবেলা খাওয়াবো। তো হুজুরও খুশি, যে চলো, খাইতে আইছে। খাইতে আইছে ওর যখন ওই ওই দিক দিয়ে ওই বেটা করছে কি, যেহেতু বিসমিল্লাহ পরে সে খাল পাড়ে যায়, সে সাঁকোটা উঠে ফেলেছে, ভেঙে ফেলেছে, এই সাঁকোর দরকার কি, আমি তো আপনি বিসমিল্লাহ পরে যাই। তো হুজুরে নিয়ে যাওয়া নাইছে। হুজুরে কয়, তো আপনার বাড়ি কই, কইলো খালের পরে, পারবো কেমনে, কি কল হুজুর আপনি, আপনার থিওরি দিয়ে তো আমি পারে, আমার তো সাঁকোর দরকার নেই, দেখেন না আমি কেমনে পারে। সে বিসমিল্লাহ পরে যখন আবার হাঁটা ধরছে, ওই হুজুর ওখানে চিত হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, কারণ হুজুর এই কারিশমা কখনো জীবনে দেখে নাই। তার মানে কি, হুজুরে তারে ওয়াজ দিছে, হুজুরে তারে শিখেছে বিসমিল্লাহ বলে যাইতে হয়, কিন্তু হুজুর এটা বিশ্বাস করতো কম, যেই কারণে উনি পানির উপর দিয়ে সাহস করে নাই। ওই বেটা মূর্খ, হুজুরের কথা বিশ্বাস করছে, পার হয়ে গেছে। এখানে দেখা গেছে আমাদের ডেস্টিনির আমলে বহু পিএইচডি আছে, তাদের ইমান ওই হুজুরের মতো ছিল, কিন্তু তার সাইকেলধারী কিন্তু স্টক বিশ্বাস করছে যে ডেস্টিনি একদিন আসবেই। তো এই জন্য অনেক সময় দেখবেন ভক্তরাও কিন্তু হুজুরের চাইতে অনেক উপর দরজায় চলে যায়, এগুলো হলো আল্লাহর কারিশমা। তাই যারা এখানে সাইকেলদারি লেভেলদারি আছে, আমি বলবো এদের ইমান কিন্তু কোনো অংশে কম না, অনেক কঠিন ইমান। আমি এটার প্রমাণ পাইছি। আমি এমন ইমানদার লেভেলদারিও পাইছি, যে একদম গাজীপুর থেকে আইসা আমার বলতেছে যে আমি 10 লাখ টাকা বিনিয়োগ করছি, আমি টাকা নিতে চাই না, দুদকের বেটার এত ইয়া কি, এত টাকা কি। তো সেই জন্য বলো, আমি আমি আপনাদের পিএইচডিকে ছোট করতেছি না, আমি হুজুরের ওয়াজটা করছি এই জন্য, আপনাদের বহু লোকের ইমান কিন্তু নড়বড়ে ছিল, ডাউট ছিল, ডাউট থাকলে কিন্তু মানুষ আর আগাইতে পারে না। তো সেটা আপনার দোষ না, কেন জানেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, পিএইচডি সাহেব, দিন শেষে তো আপনি একটা রক্ত মাংসের মানুষ, আপনার দোষ কি? আপনি এরকম রিস্ক নেবেন কেন? কারণ আপনার জন্য ভালো ওয়াজ আছে, সেটা হচ্ছে দুই ব্যক্তি মিলে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, তখন এক কুত্তা খেউ খেউ করতেছে। তো খেউ খেউ করতেছে মানে এক লোক খুব ভয় পাইছে, ভয় পেয়ে সে এদিক ওদিক পালাইতেছে। তো যে লোকটা ভয় পাচ্ছে না, সে বলে, এই ভাই এত ভয় পান কেন, কি হয়েছে আপনার? বলে, কেন ভাই, যে দেখেন না আমার কামড় দিলে। কে বলছে আপনার কামড় দিবে? আপনি বইতে পড়েন নাই যে যে কুত্তা খেউ খেউ করে সেই কুত্তা কামড়ায় না? করে মিয়া, রাখেন, আপনি পড়ছেন আমি পড়ছি, কুত্তায় পড়ছে? মানে ওই যে তার ডাউটটা, তাই না? তো এখন অনেকের ডাউট এরকম থাকতেই পারে, যে কুত্তা তো আর ওই বই পড়ে নাই যে খেউ খেউ করা কুত্তা কামড়ায় না, যদি কামড় দিয়েই বসলো। তো এরকম অনেক পিএইচডি আছে যারা বলছে আর কি, যে বাবা দরকার কি, যদি ধরাই খাই দরকার নাই। এবং বহু পিএইচডি আছে ফোন কল কেটেছেন, ডায়মন্ডও আছে তো। আমি এরকম একজন ডায়মন্ডের নাম শুনছি, নাম বলবো না, যিনি চিটাগাং বলছে ডেস্টিনির নাম আর মুখ দিয়ে আনবা না, আনলে তোমার খবর আছে, বরং পেছে আসো তোমার অন্য জিনিস খাওয়াই। ও অন্য জায়গায় নিয়ে গেছে, নতুন স্বপ্ন দেখাচ্ছে। দেখেন, এরা নতুন নতুন স্বপ্ন দেখে, এখন তারা আর কোনো খবর নাই এদের। আমার হাসি পায়। যাই হোক, আমি তাদেরকে ক্ষমা করে দিই এই ভেবে যে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আমি কি করব। আমার কথা হচ্ছে, এখন আমাদের স্বপ্ন পূরণের সময় আসছে। আসেন, আমরা এই ডায়মন্ডদেরকে ওয়েলকাম করব। আপনারা আমার সাথে বসেন, পিএইচডিরা তো আছেই, বসতেছেন। আর সাইকেলদারি লেভেলদারি, আমি কিন্তু বেশি লোকের জন্য এখানে কাজ ইয়ে দিতে পারবো না, কর্মসংস্থান দিতে পারবো না। 22,000 লোক। তা আমার মনে হয় আমার সাথে সারাউন্ডিং এ এখন 20-22 হাজার লোকই আছে, এর বেশি হবেও না। এই 22,000 লোকেরা অন্য কাজ দিয়ে লই না, তাহলে এই 22,000 লোক যদি কাজ করতে পারে, তাহলে আস্তে আস্তে আমাদের যখন ইয়ে হয়ে যাবে, এমএলএম ব্যবসাটা শুরু হয়ে যাবে, বা আমি যেটাকে এমএলএম বলতে চাই না, আমি বলি ডাইরেক্ট সেলিং। যখন আমাদের ডাইরেক্ট সেলিং ব্যবসাটা শুরু হয়ে যাবে, তখন আপনারা আরো মজা পাবেন ইনশাল্লাহ।
এবং আমরা আপনাদেরকে সমিতির মধ্যেও কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ ভালো ভালো মুনাফা দেবো আগামীতে। তো এই হচ্ছে আমার আজকে পর্যন্ত, মানে আজকে যে আপডেট। আজকে আমরা সকালে ফেনীতে গিয়েছি এবং আমরা এর আগে কয়েকদিন কেরানীগঞ্জ, পূর্বাচল, আমাদের কিন্তু একসাথে 5-6টা প্রজেক্টের কাজ একসাথে হাতে নিচ্ছি। আমরা কিন্তু কনস্ট্রাকশন কাজ শুরু করে দেবো জানুয়ারি থেকে ইনশাল্লাহ। জানুয়ারি থেকে মাটিতে কোপ দেবো। এর আগে আমরা লজিস্টিক সেট করতেছি, অফিস সেট করতেছি, সেলস অফিস হবে আমাদের কাকরাইল পল্টনের দিকে, বিশাল সেলস অফিস নেবো 10,000 স্কোয়ার ফিটের। এবং সব বিভাগে কিন্তু বড় বড় সেলস অফিস নেবো আমরা। সেলস অফিস বুঝছেন তো, যেখানে সেলের এক্সিকিউশন হবে। এবং জেলা পর্যায়ে মার্কেটিং অফিস হবে। মার্কেটিং অফিস মানে যেখানে সেলস এর কোনো কাণ্ড নেই, শুধু মার্কেটিং এর লোকেরা এসে বসবে, কিন্তু এই বিভাগে কিন্তু সেলস এবং মার্কেটিং দুইটাই হবে। আর ঢাকাতে আমাদের কর্পোরেট অফিস হবে হচ্ছে এদিকে, মহাখালীতে কর্পোরেট অফিস হবে। কর্পোরেট অফিস অলরেডি আমরা চুক্তি করে ফেলতেছি, কাল পরশুর মধ্যে চুক্তিতে সই হয়ে যাবে, কারণ কোম্পানি হচ্ছে 30 তারিখে। আর আমরা আমাদের এই লোকবল সংগ্রহ করা শুরু করব এই মাসের মধ্যে। হ্যান্ডফুল কিছু লোক লাগবে, বেশি লোক লাগবে না আমাদের। এখন আপাতত স্টাফ লাগবে বোধহয় 15-20 জন, 15-20 জন স্টাফ লাগবে। এদেরকে আমরা নিয়োগ দিয়ে ফেলবো এই মাসের মধ্যে ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি আমার পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে মেসেজ দিলাম, মানে সংবাদ। এখন এখানে যারা আছে, আমি জানি এখন এই মুহূর্তে আপনার ডায়মন্ড আছে মাত্র 2 জন, শফিউল্লাহ সিনিয়র শহীদ। আর কোনো ডায়মন্ড বোধহয় এখনো এখানে সম্পৃক্ত হয়নি। যদি হয়ে থাকে হাত তুললে আমি তাকে কথা বলার সুযোগ দেব। কারণ আমি চাচ্ছি ডায়মন্ড, ইভেন আমি 2 জন ক্রাউনকেও কিন্তু দাওয়াত দিচ্ছি আজকে। কে এম ফরাদ আর মেঘাজাদকেও দাওয়াত দিছি। তারা, আমি জানি না তারা আসছে কিনা, তাদেরকেও আমি দাওয়াত দিছি। তারা যদি আসে, ইভেন আমি ট্রিপল ডায়মন্ড যে সিরাজ মনিরও দিছি, তারপর ডাবল ডায়মন্ড জুবাইরও দাওয়াত দিছি। যদি তারা আইসে থাকে, তারা হাত তুললে আমি তাদেরকে এখানে চাইবো যে তারা কিছু বলুক। আর যারা আপনারা নাম্বার দিয়ে আছেন আর কি, 1, 2, 3, 4, তাদেরকে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ আমি নাম্বার দিয়ে কোনো লোকেরা আমার বক্তৃতা শোনার জন্য রাখবো না। নাম্বার বা সংখ্যা দিয়ে যারা আছেন তাদেরকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দয়া করে আপনি আবার নতুন করে জয়েন করেন ইয়া হিসাবে, আপনার নিজের আইডি দিয়ে জয়েন করেন। আমি এই ছদ্মনামের লোকদেরকে এখানে রাখতে চাই না। কারণ যারা ছদ্মনামে আসে তাদের সেলফ ইমেজ ডাউন, পুয়ার, গরিব, তাদের বুকে সাহস নাই তারা নিজ নামে একটা অনুষ্ঠানে আসার। নিজ নামে আসলে অসুবিধা কি? তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে, মনে করে কি যে আমি তাকে দেখে ফেলতেছি। এই জন্য সে কি করে, সে ছদ্মনামে এখানে ঢুকে আমার কথা আড়ি পাতে শোনার জন্য। আপনি কি জানেন আড়ি পাইতে কথা শুনে কে? তাহলে শুনেন, এটা আমাদের ইসলামের আছে, আড়ি পাইতে কথা শুনে হলো শয়তান। শয়তান আর জিন, জিন আর শয়তান আড়ি পাইতে কথা শুনে, যে কারণে তাদের উপরে গজব দেয় ফেরেশতারা। আড়ি পাইতে কথা শোনা যাবে না এখানে। আপনি আপনার নিজের আইডিতে কথা শুনবেন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনার অধিকার আছে। আমার আমার অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত। আমার অনুষ্ঠানে আপনাকে আমি ওপেন করে দিচ্ছি। আপনি আমার পছন্দ করেন বা না করেন, আমার কিচ্ছু আসা যায় না। কারণ আপনি পছন্দ করলে তার আমি খাই না। আমি খাই আমার কামাই থেকে খাই। কিন্তু আপনি নিজেকে লুকায় রাখার দরকার নাই। আপনি এখানে আপনার পরিচয় আসেন, আপনাকে কেউ কিছু বলবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে 1,000 না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আসতে পারবেন। আর 1,000-এর পরে যেটা আমি যেই সংস্থার থেকে জুম কিনেছি, তাদের সাথে যোগাযোগ করেছি। আমি জুমের ক্যাপাসিটি বাড়াচ্ছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে হয়তো আপনারা 1,000-এর উপরে লোক আসলে জয়েন করতে পারবে। আমি আরো 1,000 বাড়াই নেবো, 1,000 বা 2,000 বাড়াই নেবো। তার জন্য আমাকে আরেকটু এক্সট্রা পে করতে হবে। তো আমি চেষ্টা করবো 3,000 নিতে। 3,000 নিতে পারলে ভালো হবে। তাইলে আমরা অনেকেই একসাথে এখানে কথা বলতে পারবো। তো এই পর্যন্ত আমি বললাম। এখন পরবর্তী অনুষ্ঠানটুকু পরিচালনা করার জন্য রানাকে আমি অনুরোধ করব। রানা, আপনি গতানুগতিক ভাবে যারা হাত তুলছে তাদেরকে আপনি সুযোগ দিতে পারেন। এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি উত্তম দেবনাথ,